আছি আমি খালেদ মহিউদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আর বেশি দিন নাই, থাকছেন না। তবে তাকে চলে যেতে বলা হয়েছে, তিনি স্বাস্থ্যগতভাবে অসমর্থ নাকি যে বিএনপি আর চায় না তাকে করতে, এরকম নানা ধরনের কথা চলছে। কাকে আসলে রাষ্ট্রপতি বানাতে চায় বিএনপি? তিনি আসলে কোনো পুরস্কার পাওয়ার জন্য বিএনপিতে আসছেন নাকি বিএনপিকে কোনো পুরস্কার দেওয়ার জন্য আসছেন, সেই সব কথাও ভাসছে বাসায়। সরকার কিভাবে পরিচালিত হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে হবে, মানুষের প্রাইভেসি কী রক্ষা করা হবে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সফরে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। ভারতে চলছে উত্তাল আন্দোলন, সেসব নানা বিষয় নিয়ে কথা বলার জন্য রাজনীতি, কূটনীতি, ভূ রাজনীতি, প্রশাসন, আইনের শাসন, এসব নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে এখন রয়েছেন সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। ফরিদা আপা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং আমাদের আন্তরিক ধন্যবাদ জানবেন। আপনাকেও ধন্যবাদ। আপার সাথে আরও থাকছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর নাভিন মুর্শিদ। ডক্টর মুর্শিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবেন। আমি একটু ফরিদা আপাকে একটু একটা বিষয় একটু জানতে চাই যে, ফরিদা আপা, অনেকগুলি বিষয় আমরা আলোচনা করবো, কিন্তু আমার কৌতূহলটা একটু আপনি যদি মেটান। বিএনপি কি আপনাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল? ওরে বাবা, এটা শুনেই তো আমার হাসি পাচ্ছে। আমার এটা শুনেই তো হাসি পাচ্ছে। কিন্তু তার আগে খালেদ, আমি তার আগে আমার মনে হয় যে জুলাইয়ে কোনো অনুষ্ঠান করব আর জুলাইয়ে কি মনে করব না, জুলাই গণ আন্দোলনে যারা শহীদ হয়েছিল, যারা আহত হয়েছে এবং যারা অবদান রেখেছে, আমি শুরুতে তাদের কথা স্মরণ করে বলতে চাই। মানে কারণ আমাদেরও যে আমরা উপদেষ্টা হয়েছিলাম, সেটাও তো ওই আন্দোলনেরই ফসল ছিল। আমি একটু ছোট করে বলি, আপনার সাথে সুর মিলায়। এই পুরো জুলাই মাস ধরেই আমি আসলে যারা জুলাই আন্দোলনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আত্মত্যাগ করেছেন, ঝুঁকি নিয়েছেন, তাদের সাথেই আসলে আমি কথা বলতে চাচ্ছি। মানে ডক্টর মুর্শিদ এখানে আছেন, আমরা ডক্টর মুর্শিদের ভূমিকা দেখেছি, আপনার ভূমিকা দেখেছি, আপনার পুরো পরিবারের ভূমিকা দেখেছি। মানে নানা কারণেই, এবং জুলাইকে ভুলে যাওয়া বা জুলাই আন্দোলনের যে আউটকাম, সেটা অস্বীকার করা আমাদের পক্ষে মনে হয় না। আচ্ছা, সেটা আই কারেক্ট মাইসেলফ। আচ্ছা, ওকে, আমি শুরু এর মধ্যে আমি আই কারেক্ট মাইসেলফ যে হ্যাঁ, জুলাই চলছে এবং জুলাইয়ের যে চাওয়া ছিল আমাদের, সেই চাওয়া আমরা কতখানি কাছে আসতে পেরেছি, সেগুলি নিয়েও আমরা আসলে কথা বলতে চাই। জি ফরিদা, বিএনপি আপনাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছে। আচ্ছা, আমি আবারও হাসছি। মানে এটা আমার কাছে এমনই হাসির উদ্রেক হচ্ছে যে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা ছিলাম। আমরা খুব একটা, আমি বলবো একটা নির্বাচন, ভালো একটা নির্বাচন, যেটা বিএনপিরই চাহিদা ছিল, বিএনপির কারণে এমনকি ফেব্রুয়ারি মাসেও করতে হলো। এবং সেটা করার পরে আমরা যখন নির্বাচন হলো, আমরা ক্ষমতা ছেড়ে আমরা সেই শপথ অনুষ্ঠানেও গিয়েছিলাম, যেখানে তারা মন্ত্রী পরিষদ গঠন করেছে। কিন্তু এরকম কাউকে, শুধু আমি কেন, আমাদের উপদেষ্টা পরিষদে আছে এমন কাউকেই বিএনপি কোনো প্রস্তাব দেয়নি। একমাত্র খলিলুর রহমান, যিনি নাকি আমাদের সময় উপদেষ্টা ছিলেন, সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, ওনাকে তারা মন্ত্রী বানিয়ে ফেললো সোজা, হ্যাঁ, এবং পররাষ্ট্র মন্ত্রী করলো। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু আমি একেবারে আপনাকে আশ্বস্ত করতে চাই যে আজকে 23শে জুলাই পর্যন্ত এমন কোনো প্রস্তাব আসেনি। আচ্ছা ফরিদা, আমি আপনাকে এই প্রশ্নটা করার কারণ হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস যাকে অ্যাটর্নি জেনারেল করেছিলেন, তাকে বিএনপি আইনমন্ত্রী করেছেন। যাকে নিরাপত্তা উপদেষ্টা করেছিলেন, তাকে আসলে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। যিনি বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান, বিডার চেয়ারম্যানই ছিলেন, তাকে বিডার চেয়ারম্যানই রাখা হয়েছে। এবং অনেকগুলি গুরুত্বপূর্ণ জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দের লোকই আছেন। তো আপনি না কেন, আরেকজন উপদেষ্টা কেন? এটা কি কোনো কারণ আছে? না, আমার মনে হয় কি যে খলিলুর রহমানের ব্যাপারটা একেবারেই আলাদা, এবং এর সাথে মার্কিন বাণিজ্য চুক্তি থেকে শুরু করে মার্কিনীদের সাথে যে সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক, সেটার একটা
ব্যাপার আছে, এটা পরিষ্কার। এটা দিনে দিনে আরো পরিষ্কার হচ্ছে, যেহেতু বিএনপিও মনে হয় যে সে চুক্তির সাথে, আমরা এখন সেটা নিয়ে আলোচনা করবো কিনা জানি না, কিন্তু আমার মনে হয় যে তাদের এটার সাথে যে একটা ঘনিষ্ঠতা ছিল, সেটারই কারণে তারা একটা ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনীয়তা বোধ করেছে সম্ভবত, এটা আমি মনে করি। আপনার কাছে কি মনে হয় ডক্টর খলিলুর রহমানকে যে মানে বিএনপি পিক করেছে, যে কারণে আপনি যে কারণটার কিছুটা আভাস দিলেন, সেই একই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে পিক করেছেন? না, ওনাকে পিক করার সময়, হ্যাঁ এটা কিছুটা হতে পারে, যদিও তাকে পিক করার সময় আমরা আসলে প্রথমে অত জানতে পারিনি। যখন নাকি উনি এসছেন, ওনাকে আমরা কিন্তু আগে চিনতাম এবং খুব ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনার সাথে যে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ঘনিষ্ঠতা, এবং পরবর্তীকালে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে পরবর্তীকালে তার মানে দেশের স্বার্থের চেয়েও আমার কাছে মনে হয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা রক্ষা করার ব্যাপারটা বেশি গুরুত্ব পেয়েছে। এটা আপনি ডক্টর ইউনূসের ক্ষেত্রে বলছেন? না, খলিলুর রহমানের ক্ষেত্রে। মানে খলিলুর রহমান নোবডি, ডক্টর ইউনূস অ্যাপয়েন্টেড হিম, কিন্তু তার সাথে ওই সম্পর্কটা, মানে ডক্টর ইউনূস তো ডেফিনেটলি যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক ছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ডেমোক্রেটদের সাথে ছিল, ট্রাম্প এর সরকারের সাথে অত ছিল না। তো ফলে ওইটার কানেকশনটা যদি ধরেন এখন ডেমোক্রেটরা থাকতো ক্ষমতায়, তাহলে আরেকটু আমার কাছে পরিষ্কার হতো। কিন্তু খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা রক্ষা করা ডক্টর ইউনূসের জন্য প্রয়োজন ছিল আমার মনে হয়, সেজন্য খলিলুর রহমানের মতো একজনকে তার প্রয়োজন থাকতে পারে। আপা, এই সিরিজের শেষ প্রশ্ন, কিন্তু আমি এটা নিয়ে মানে এমন কনক্লুসিভ কিছু বলতে চাই না, কারণ এই নিয়ে আমার খুব ভালো তথ্য নাই। না, আমাদের তথ্য দরকার নেই আপা, আমরা যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পাচ্ছি সেটার মধ্যে কি আপনার কাছে মনে হয় ফরিদা আপা কখনো যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের স্বার্থের থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বেশি দেখেছেন বা অন্য বিদেশির কারণে সেটা করেন নাই? না না না, আমি এটা বলবো না, মানে এতখানি মানে ডক্টর খলিলুর রহমান কি দেখেছেন? না, ডক্টর খলিলুর, এরা হয়েছে কি, এরা মনে করছে যে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখার মধ্যেই যেন দেশের স্বার্থ রক্ষা হচ্ছে, মানে এই যে একটা মিলানো, যে যুক্তরাষ্ট্রের স্বার্থ, আমাদের সাথে সম্পর্কটা ভালো হলে আমাদেরই ভালো হবে, এই ধারণাটাই ভুল আর কি, সেই ভুলের মধ্যে আছেন। কিন্তু আমি ডক্টর ইউনূস সম্পর্কে এটা একেবারেই বলবো না যে উনি দেশপ্রেমিক, উনি দেশের জন্য মানে দেশে রয়ে গেছেন এত ইয়ের পরেও, হাসিনার সময় এত কষ্টের পরেও কিন্তু উনি দেশ ছাড়েননি। এতে কিন্তু ওনার দেশের মানুষের প্রতি বা দেশের প্রতি যে তার একটা দায়িত্ববোধ আছে, তিনি দেশে কাজ করতে চান, সেটার ব্যাপারে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না। দেশে রয়ে গেছেন সেটা তিনি দেশপ্রেমিক হিসেবে প্রমাণ দিলেন, কিন্তু উনি যখন দেশের হাল ধরলেন তখন তিনি মনে করলেন বাংলাদেশের স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ এক হয়ে গেছে, মানে ওরা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতাটা এখন, কিন্তু শুধু ডক্টর ইউনূসকে কেন আপনারা দোষারোপ করছেন? আমি তো মনে করি বিএনপি কে তাই করছে না, বিএনপি তো ডক্টর ইউনূসের এক্সটেনশন, না একটা কাজও করে না, একটা কাজও করে না। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে, কিন্তু ডক্টর ইউনূসের দেখানো পথে এগিয়ে চলছে। না, ডক্টর ইউনূস তো তাদেরকে বলেন যে আমার পথে চলো, এবং ডক্টর ইউনূস আরো অনেক কিছু করেছেন, সেগুলো তো তারা করছেন না। আমার মনে হয় যে এখানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিএনপি বলেন, জামাত বলেন, এমনকি এনসিপিও, আমরা তাদের কাউকেই ভিন্ন কিছু দেখছি না। তো কাজে শুধু ডক্টর ইউনূসকে একা চিহ্নিত করে, না, আমি ডক্টর ইউনূসকে মোটেও একা চিহ্নিত করতে চাই না, আপনার এই কথাটাই সবচেয়ে পরিণামযোগ্য। আমরা ডক্টর ইউনূসের কাছ
থেকে যা দেখেছি তার থেকে আলাদা কিছু বিএনপি, জামায়াত এবং এনসিপি থেকেও দেখতেছি না। করছে সেটা না, সেটা হ্যাঁ, সেটা করছে। একদম আমি আপনার সাথে শতভাগ একমত। সেই জন্যই আমি মনে করছিলাম যে ধরেন বিএনপি ক্ষমতায় আসুক, জামায়াত ক্ষমতায় আসুক বা এনসিপি ক্ষমতায় আসুক, আপনাকে মন্ত্রী হওয়ার জন্য বলবে কিনা, যেহেতু ডক্টর ইউনূস বলছেন সেই জন্য আমি প্রথম থেকে শুরু করছিলাম, বিকজ আমার কাছে মনে হয় যে তার আলাদা কিছু, আমাদের না, আমাদের না, আলাদা কিছু দেখতেছি না। না, যাই হোক, না। আমি একটু ডক্টর মুর্শিদের কাছে যাই। ডক্টর নাভিন মুর্শিদ, অনেকেই বলে থাকেন, আপা আমাদের মনে করাই দিলেন যে জুলাইটা আমাদের মনে রাখতে হবে, আমার এটা মনে থাকে। কিন্তু আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যদি আমি পাশাপাশি রাখি 2024-এর জুলাইতে যে কারণে, মানে এটা ইন্টারনেটে বেশ আমি তখন জার্মানিতে ছিলাম দেখেও আমি বেশি খবর রাখতাম কিনা আমি জানি না, কিন্তু আমি অনেকবার দেখেছি, আপাও নিশ্চয়ই মনে করতে পারবেন যে আপনি খুবই ঝুঁকি নিয়ে, আপনি খুবই মানে আমি বলবো যে খুবই খুবই এমপ্যাথি নিয়ে আপনি জুলাইতে যখন এই ঘটনাগুলি ঘটতেছিল তখন আপনি একটা নতুন দেশের জন্য, নতুন সব মানুষের চাওয়া পাওয়া পূরণ হওয়ার জন্য, একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, একটা নিরাপদ বাংলাদেশের জন্য আপনি কথা বলেছিলেন। আপনার সেই আশাটা পূরণ হয়েছে কিনা আপনি যদি 4-5টা নিয়ামক মাথায় রেখে বলেন, ভেরিয়েন্ট মাথায় রেখে বলেন, অর্থাৎ একটা যদি হয় আইন শৃঙ্খলা, একটা যদি হয় হচ্ছে যেটাকে আমি হচ্ছে মব ভায়োলেন্স বা নিজের হাতে আইন তুলে নেওয়া বলি, সেইগুলি মাথায় রেখে যদি বলেন, অর্থনীতি, বিদেশি সম্পর্ক, কূটনীতিক পরিস্থিতি, এগুলি যদি মাথায় রেখে বলেন, ডক্টর নাভিন মুর্শিদ। হ্যাঁ, প্রথমে থ্যাংক ইউ আমাকে ডাকবার জন্য। জুলাইয়ের আকাঙ্ক্ষা আসলে এই সময়ে এসে এত বড় একটা জিনিস, একটা বড় একটা আকার নিয়েছে যে সেখানে তো আসলে সবকিছু ঢুকানো সম্ভব না। কারণ এটা আসলে সবচেয়ে মানে সেই সময় আপনি মানে খুব সুন্দর করে বললেন ঝুঁকি নিয়ে ইত্যাদি, সাহসী ইত্যাদি। হ্যাঁ, আসলে ওগুলো কিছুই তো সে সময় আমাদের মাথায় কাজ করেনি। আমি যে সাহসী হওয়ার জন্য যাচ্ছি বা কিছু, সেটা একেবারেই তো না। হ্যাঁ, যে এটা যেমন আমরা যারা শিক্ষক, এবং এটা তখনও সত্যি, এটা আজকে হলেও আজকেও এটা সত্যি হবে, যদি আমরা দেখি আমাদের ছাত্রছাত্রীদের উপর আঘাত হানা হচ্ছে, আমাদের প্রতিবাদ করাটা, আমরা শিক্ষক হিসেবে আমরা এটাকে আমাদের দায়িত্ব মনে করি। হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে তুল্য। এবং এটা পৃথিবীর যে কোনো জায়গাতেই হোক না কেন, আজকে ভারতেও যখন ছাত্রছাত্রীদের উপর আঘাত হানছে, সেটারও একটা নিন্দা আমাদের করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, যে ছাত্রছাত্রীদেরকে তো এইভাবে মারা যায় না। হ্যাঁ, এবং এই ভারত এখন এই উত্তাল সময়ের মধ্যে একটা জিনিস যেটা আপনি লক্ষ্য করবেন হচ্ছে যে ওরা কিন্তু এই লাঠি চার্জই থেমে যাচ্ছে। হ্যাঁ, ওরা কিন্তু টিয়ার গ্যাসই থেমে যাচ্ছে, ওয়াটার ক্যানন। হ্যাঁ, এবং ওটা যদি আমরা পয়েন্ট আউট করে বলবো যে না, ওগুলো তো এর থেকে বেশি এত রিপ্রেসিভ হওয়াটা তো, এটা তো অ্যালাউড না। হ্যাঁ, অ্যালাউড না মানেই কিন্তু এখানে একটা গণতান্ত্রিক কাঠামো আছে বলে ওরা বলতে পারছে এটা অ্যালাউড না, যেটা আমাদের সময় কিন্তু ছিল না। হ্যাঁ, এটা কোন পর্যায়ে যে ঠেকবে, যখন ওই হেলিকপ্টার আমরা দেখলাম। হ্যাঁ, এই যে কিছু কিছু সময়ে যখন আমাদেরকে মনে করে দিল যে আমরা এখন আসলে জানি না এটা শেষ কোথায়, কতখানি রিপ্রেসিভ হয়ে যাবে স্টেট, সেই সময় তখন তো আসলে আর আর কোনো কিছু বাকি থাকে না। এখন যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন তো ওই প্রতিবাদটাও যদি না করি, তখন আমরা তাহলে কেমন ধরনের মানুষ? ওই জায়গাতে মানবতার জায়গাটাতেই চলে যায় যে এখন তো এটার প্রতিবাদ করতে হবে। এখন যে সেই জায়গা থেকে সেই সময়ের চাওয়াটা কিন্তু খুব কম চাওয়া এক অর্থে, যে এই বাচ্চাদেরকে আর মেরেন না এইভাবে। হ্যাঁ, এদেরকে এইভাবে অস্ত্রধারী লোকজন এনে এদেরকে এভাবে মারবেন না, স্নাইপার দিয়ে মারবেন না, হেলিকপ্টার দিয়ে মারবেন না। তো ওই জায়গা থেকে যেটা চাওয়াটা কিন্তু খুবই ওই ওই মুভমেন্ট আমি বলছি। হ্যাঁ, কেন আমরা সবাই কেন রাস্তায় নেমে গেলাম, আমরা এই জিনিসটা নিতে পারছিলাম না বলে। হ্যাঁ না, এখন এবং যেটা হয়, দ্য স্ট্র দ্যাট ব্রোক দ্য ক্যামেলস ব্যাক, এটা তো আসলে নট দ্য স্ট্র। সেটা সেই সময় আমরা তখন ওই একটা সিঙ্গেল ইস্যু দিয়ে যাওয়া, কিন্তু সেটা কি রিভিল করে? এটা রিভিল করে এই যে গণতন্ত্রের সমস্যাটা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আমার মনে হয় যে এখন আমরা পেলাম কিনা, আমরা ছোট করে বললে পাইনি, কিন্তু কেন পাইনি বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে একেবারে ধ্বংস হয়ে গেছে, এবং সেখান থেকে উঠে আসাটা কতটা কষ্টের। এবং আপনি যে কোনো ব্যবস্থার দিকে তাকান, শিক্ষা ব্যবস্থা, মানে যে বিউরোক্রেসি হোক,
জাস্টিস সিস্টেম হোক, যে কোনো সিস্টেম হোক না কেন, আমাদের তো প্রত্যেকটা একেবারে শুরু থেকে ঘুরতে হচ্ছে ওরকম একটা অবস্থা, যার কারণে এখন এই সময় এসে এখন বিএনপির জন্য কিন্তু মায়াই লাগে যে এরকম একটা পরিস্থিতি তারা ইনহেরিট করলো, তাই না? যে এখানে প্রত্যেকটা জিনিস তিলে তিলে আমরা যেমন এক ধরনের, যেমন আওয়ামীর সময় দুটো জিনিস আমরা আমরা যারা একটু ক্রিটিক্যাল তারাও আমার মনে হয় বুঝতে পারিনি যে আমাদের অর্থনীতির অবস্থা কতটা খারাপ এবং আমাদের সামাজিক অবস্থাও কতখানি খারাপ, এবং অবস্থা অথবা আমাদের শিক্ষা ব্যবস্থায় বা কতখানি খারাপ। হ্যাঁ, যে এই যে একটা কার্পেট দিয়ে একটা ধোঁয়াশা দিয়ে রাখা, এটা এখন কার্পেট উঠে যাওয়ায় আমরা তখন দেখতে পাচ্ছি যে আসলে ধ্বংসস্তূপটা কেমন দেখতে। হ্যাঁ, যে আমাদের এখানে শিক্ষার অভাব, আপনি আশেপাশে তাকান, হ্যাঁ মানুষের কি এভাবে থাকার কথা ছিল? আপনি রাস্তার দিকে ডক্টর তাকান, মুর্শিদ, এই যে রাস্তায় তারা খায়, যে রাস্তায় জি তারা ডক্টর পড়ে, মুর্শিদ, হ্যাঁ, এরকম তো সেই বাংলাদেশ তো আমরা চাইনি, তখনও চাইনি, এখনো চাই না। হ্যাঁ, ওগুলো ওই যে উন্নয়ন দিয়ে যে আমরা যেভাবে মানে ভেবেছিলাম যে এক ধরনের অ্যাসপিরেশন, সেটা তো হয়ইনি, বরঞ্চ এখন সেগুলি বেরিয়ে আসছে এবং সেটার একটা সহিংস রূপ নিচ্ছে। ডক্টর মুর্শিদ, আমি ইনস্টিটিউশন ধ্বংসগুলি যে করা হয়েছে সেই ব্যাপারে আমি শতভাগ একমত, কিন্তু ইনস্টিটিউশনগুলি ধ্বংসের পরে সেগুলি ঠিক করার কি আর আমাদের আর কোনো উপায় নাই? আমরা এই পৃথিবীর সবচেয়ে ভালো অ্যাভেলেবেল বাঙালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসলাম ইনস্টিটিউশন ঠিক করার জন্য। তো উনি ইনস্টিটিউশন ঠিক করতে গেলে যা করলেন, অনেকগুলি ক্ষেত্রে ফরিদা আপাকে ওই চেয়ারে বসে থেকেও এর মধ্যে থেকে মন খারাপ করে থাকতে হয়েছে যে না এটা ঠিক হচ্ছে না। চেয়ারের থেকে বাইর হওয়ার পরে তো বটেই, উনি হয়তো মুখে বলেন নাই, আপনি বলছেন মুখে, স্ট্যাটাসে দিচ্ছেন যে এটা হয় না, এটা হয় না, এটা হয় না, এটা হয় না। তো ইনস্টিটিউশন ঠিক করার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা উনি পারলেন না কেন? মানে উনাকে কোথায় আটকা ছিল? বরং আমি প্রশ্ন করতে চাই, আজকে আপনি যেদিকে ইঙ্গিত করতেছেন সেই জনতুষ্টিমূলক, যদিও উনি কোনোদিন ইলেকশন করবেন না বা করেন নাই, উনি জনতুষ্টিমূলক কাজগুলি তো করতে থাকলেন, যে বেশিরভাগ লোক যেটা পছন্দ করে, ন্যায় হোক অন্যায় হোক, যেটা মব, সেগুলি প্রত্যেকটাই উনি সাপোর্ট করছেন। ইনস্টিটিউশনগুলি ধ্বংস করার ক্ষেত্রে উনি অনেক বড় অবদান রাখছেন, বিএনপি তো রাখতেই আছে। তো এইটা কেমনে? এবং আপা, আমি শেষ কথা বলি, আপা এক লাইনে এটা বলে দিছে না, আমরা একটু ডক্টর মুর্শিদকে শুনে আসি আপা, যে আপা এক লাইনে বলে দিছে যে, তারপর আমি একটু বলবো জি যে আপা এক লাইনে বলে দিছে যে আমি তো কোনো পার্থক্য দেখি না জামাত, এনসিপি, বিএনপি, এই তারপরে ডক্টর ইউনূসের সময়কালের মধ্যে। আপনি যদি একটু বলতেন ডক্টর মুর্শিদ। আর আমি একটা দর্শকের একটু মতামত শোনাই, জালাল আহমেদ, উনি মন্তব্য করছেন, খালেদ ভাই আপনি নাম্বার 1 তেলবাজ, সেটা কি মানেন? না ভাই মানি না। ডক্টর মুর্শিদ আপনি বলেন। না, এটা না, আমার 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 কাছে মনে হয় যে দেখার জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই যে আমরা বলতে পছন্দ করি যে গত 15 বছর হচ্ছে আমাদের অথরিটেরিয়ান রেজিম, আমাদের অথরিটেরিয়ান হিস্ট্রি কিন্তু আরো অনেক লম্বা। আমরা এরশাদের সময়টা কেন বাদ দিব, জিয়ার মিলিটারি রুল কেন বাদ দিব? আমরা যদি পুরোটা মিলে দেখি, আমরা তখন দেখি যে আমাদের অথরিটেরিয়ান এক্সপিরিয়েন্সই সবচেয়ে বেশি। তার মানে কি? তার মানে আমরা অনেক কিছু শিখিনি, তার মানে আমরা গণতান্ত্রিক ভাবে কিভাবে কাজ করতে হয়, গণতান্ত্রিক চর্চা মানে কি সেটা পর্যন্ত জানি না। এবং এর মধ্যে যা হয় হচ্ছে কি, নতুন প্রজন্ম আসতে থাকে এবং আমরা কেউই জানি না আসলে হাউ টু হোল্ড গভর্নমেন্টস অ্যাকাউন্টেবল। আমরা শিখি না কেমন করে গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠান চালাতে হয়। এবং এই ফরিদা ভাই আসলে আরো ভালো বলবে, কিন্তু প্রত্যাশা কিন্তু ফরিদা ভাই, আমি আপনাকেও বলছি এবং সরকারের আমি বলবো যে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল যে আমাদেরকে একটু দেখিয়ে দেন গণতান্ত্রিক চর্চা মানে কি। হ্যাঁ, নিয়োগের বেলায় হোক বা প্রশাসনের বেলায় হোক, যে কোনো যে বিউরোক্রেসিতে হোক, আমরা যেহেতু জানি না, আমাদের যেহেতু শিক্ষার অভাবটা এত বেশি, আমাদের যেহেতু এই অগণতান্ত্রিক প্র্যাকটিসের ইতিহাসই এত বেশি, আমাদেরকে একটু শিখিয়ে দেন গণতান্ত্রিক ভাবে কিভাবে কাজটা করতে হয় সেটা। এবং এটা প্রতিটা জিনিসও, ডিসিশন মেকিং থেকে আপনাদেরকে কিভাবে চুজ করা হলো, নাহিদ কেমন করে উপদেষ্টা হলো, আপনি কিভাবে হলেন, আমার ফুপু কিভাবে হলো, সবই কিভাবে হলো, তাই না? এবং সেখান থেকে শুরু করে, এবং কাউকে বাদ দিয়ে না, এটা আসলে তো আমার আপনার ওই ব্যাপারটা না। আমরা তো চাই ট্রান্সপারেন্সি, আমরা চাই অ্যাকাউন্টেবিলিটি,
আমি হোক, আপনি হোক, যেই হোক, সেই জায়গাটা থেকে যে কেমন করে এই খুবই প্রসেস গুলো গুরুত্বপূর্ণ, হলো এবং আমরা খুব জানতে চাই গুরুত্বপূর্ণ। এখানে কি ডেমোক্রেটিক প্রসেস হলো কিনা। এবং ইউনুস সেটা সরকার থেকে আমাদের ওই একটা কিন্তু আশা ছিল যে আমাদেরকে একটু ওই গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়া, আমাদেরকে বিএনপি আমলে এসে আসলে নতুন করে শুরু করতে হচ্ছে। এটা হচ্ছে দুঃখের বিষয় এবং আমরা জানি না, এটা আমাদের এক অর্থে একটা আননোন কার্ড, কারণ এই গত 15 বছর বিএনপিও আসলে তেমন কোনো কিছু করেনি। তাদের চর্চাটাই বা কি হয়েছে, তারাই বা কি ধরনের গণতান্ত্রিক চর্চা করেছে সেটা তো আমরা আসলে জানি না। তারা তো আসলে খেলার মাঠে ছিলই না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের আহ একদিনে তো আর প্রতিষ্ঠান তুলে আনা যায় না। ওখানে এত কর্মচারী আছে, যেখানে নানান ধরনের বাধা নিষেধ আছে, ইত্যাদি ইত্যাদি। শিক্ষার ব্যাপারটাও একদিনে হয় না, কিন্তু যেহেতু আমাদের শিক্ষার এত অভাব, আমাদের মডেলিংটা খুব দরকার এবং একটু ইন্টারভেনশনিস্ট কায়দায় এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা কি হতে পারে এটা দরকার, এবং সেই জিনিসটা আসলে আমরা চেয়েছিলাম এই ইন্টারিম পিরিয়ডে দেখতে। জি, ফরিদা আপার ঠিক কাছ থেকে, আছে। ফরিদা আপার কাছে হ্যাঁ, একটুখানি হ্যাঁ। যোগ করি। ফরিদা আপা, দৈনিক প্রথম আলোকে জনাব আব্দুল কাদের, আপনি জানেন যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং মূল আন্দোলনের নেতৃত্বকে যখন একটু আটক করা হয়েছিল, বন্দি করা হয়েছিল, তখন তিনি দায়িত্ব নিয়ে অনেক কিছু করেছিলেন। সেই আব্দুল কাদের একটা বর্ণনা দিয়েছেন, সেইখানের মধ্যে তিনি 7 আগস্ট 2024 কিভাবে উপদেষ্টা নির্বাচিত হলেন সেইটাও একটু বললেন। আমি নাবিন মুর্শিদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনার কাছে একটু জানতে চাইবো আপা। উনি কি বললেন তা তো আমি জানি না। হ্যাঁ, কে জনাব কাদেরের সাক্ষাৎকার হ্যাঁ, আপনি পড়েন নাই? আচ্ছা ঠিক আছে, আপনি ডক্টর মুর্শিদের প্রশ্নের জবাব আচ্ছা দিলেন। আচ্ছা। হ্যাঁ, না, প্রথম কথা আমি এটা খুবই ভালো যে নবীনের মতো মানে যারা তরুণ, যারা জুলাইতে এত সংগ্রাম করেছে, তারা এই প্রশ্নটা আমাদেরকে করছে, এটা খুবই ভালো। কিন্তু আমি একটু বলি যে এখানে আসলে 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর 5ই আগস্ট থেকে যে 8ই আগস্ট, এই যে 2-3 দিন সময় ছিল, এই সময় ধরেন ডক্টর ইউনূস তখন দেশে ছিলেন না, কিন্তু ডক্টর ইউনূসকে করা হবে এরকম একটা কথা, উনি আসতে পারছিলেন না, অসুস্থ ছিলেন, এইসব নানা রকম ব্যাপার ছিল। আসলে কিন্তু পুরো ঘটনার মধ্যে ছাত্রদেরও ব্যাপার ছিল। আমাকে যেমন ছাত্ররাও বলেছে এবং আমি শুনছি যে ডক্টর ইউনূস নিজেও তার তালিকার মধ্যে দিয়েছিলেন, তেমনি শারমিন মুর্শেদ এবং আরো কয়েকজনের নাম আমরা জানি যে ছিল, ছাত্ররাও আমাদেরকে দিয়েছিল। কিন্তু এর মধ্যে আসলে একটা গ্রুপ ছিল না, সেনাবাহিনীরও কিছু নাম ছিল, তারপর নানা জায়গা থেকে আসছিল, রাজনৈতিক দলগুলোর ছিল। সব মিলিয়ে যখন নাকি অন্তর্বর্তীকালীন সরকার নামে যেটা হলো, আমরা তো প্রথমেই ধাক্কাটা খেলাম। মানে ব্যক্তিগতভাবে আমি সত্যি কথা বলতে কি খুবই ধাক্কা খেয়েছে যখন নাকি আমাদেরকে বঙ্গভবনে গিয়ে চুপ্পুর হাতে শপথ নিতে হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। তো কিন্তু তখন আমাদেরকে আমাদের সেই সময়টা ছিল না, যেমন আমি সন্ধ্যা 6টার সময় জেনেছি যে গাড়ি পাঠানো হচ্ছে, এখন শপথ নিতে যেতে হবে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা এসেছি। আসার পরে এবং আপনারা যে বলছেন যে তখন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, গণতান্ত্রিক পরিবেশ ছিল না, আমি একটু বলতে চাই যে আপা একটা সেকেন্ড, সে পরিবেশ একটা তো সেকেন্ড, আমরা পাইনি, একটা সেকেন্ড, সে পরিবেশ কিন্তু। হ্যাঁ বলেন। একটা সেকেন্ড। জনাব আব্দুল কাদের সাংবাদিকদের বলছেন 5 আগস্ট রাতে নাহিদ, অর্থাৎ এখন যিনি মাননীয় চিফ হুইপ আছেন তিনি, আসিফ সাবেক উপদেষ্টা, মাহফুজ সাবেক উপদেষ্টা, অর্থাৎ আমি কোট করছি, 5 আগস্ট রাতে নাহিদ, আসিফ, মাহফুজরা নাবিলা ইদ্রিসের সাবেক গুম কমিশনের সদস্য বাসায় উপদেষ্টাদের তালিকা ঠিক করে ফেললেন। জনগণ কি চায়, তারা ছাত্রদের শাসন ক্ষমতায় চায় কিনা সেটা ভাবা হয়নি। লিয়াজো কমিটিতে কারা থাকবেন তা কিভাবে ঠিক হলো আমরা জানি না। অন্তর্বর্তী সরকারের সময় ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায় মব হলো, ট্যাগিং এর সংস্কৃতি আবার ফিরে এলো, এসব ক্ষেত্রে বিন্দু মাত্র দায়িত্বশীলতা দেখা গেল না। আপা আপনি একটু কন্টিনিউ করবেন প্লিজ। না না, এটা মানে এই তো এখন সত্যি কথা বলতে কি আমি শুধু আমার ওই অংশটুকুই জানি, আর অন্যদের ব্যাপারটা জানি না। কিন্তু এটা আমি জানি যে অনেকগুলো গ্রুপ থেকে নামগুলো আসছিল এবং সেই নামগুলোর কারণে মানে নানা স্বার্থ গোষ্ঠী থেকে আসছিল। ফলে আমরা বলতে পারবো না যে আমরা প্রতিনিধিত্ব করার মতো একটা গ্রুপ ছিলাম।
এটা আমি নিজেও মনে করি না। আমরা যারা আসছি নানাভাবে, আমরা অনেকে আগে হয়তো দেখে চিনতাম, কারণ নামে চিনতাম, ওখানে গিয়ে আমরা একত্র হয়ে কাজ করেছি। আর এখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ করার মতো সুযোগ আমরা পাইনি। অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসের মধ্যে আমাদেরকে প্রথমে 3 মাসের মধ্যে বিএনপি বলে দিল যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তারপর যে অবস্থা ছিল প্রতিটা মন্ত্রণালয়, যে মানে কাজের খুবই খারাপ অবস্থা ছিল, ওগুলি ঠিকঠাক করতে গিয়ে তারপর আমাদেরকে শুনতে হতো দোসর, মানে ফ্যাসিস্টদের দোসররা আমলাদের মধ্যে আছে, অমুক আছে। এখন এগুলো ঠিকঠাক করতে করতে আমাদের যে সময়টা গেছে, তারপর মব এবং প্রায় 2000টার মতো আন্দোলন, এগুলি করে আমরা আসলে কোনোভাবে সম্ভব ছিল না এর বেশি কিছু করা। সেজন্য যখন নাকি নির্বাচন দেওয়ার প্রশ্ন আসলো, আমরা 2025 সালের একেবারে জুন থেকেই বলতে গেলে প্রস্তুতি নিয়ে ফেলেছি যে ডিসেম্বরের পরে যে কোনো সময় নির্বাচন হলে আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিব। তো এর বেশি কিছু করা আসলে কিন্তু সম্ভব ছিল না। 200টার বেশি আন্দোলন হয়েছে। আন্দোলন অ্যাড্রেস করার ক্ষেত্রে আরো বেশি, আচ্ছা ধরেন মানে সংখ্যা তো একটা অব্যয়, ধরেন আরো অনেক বেশি আন্দোলন হয়েছে। তো এই আন্দোলন অ্যাড্রেস করার ক্ষেত্রে আপনারা যখন সরকারে ছিলেন তখন পিক এন্ড চুজ করছেন, মানে কারে গরম পানি দিবেন, কারে ঠান্ডা পানি দিবেন? না না না, করেন নাই। এটা ইনফ্যাক্ট আমি বলবো একটা কথা, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন আমরাও মিটিং করতে যেতাম, প্রথম একটা ছিল যেন কোনো লেথাল কিছু ব্যবহার না হয়, যেন বেশি কাউকে মারা না হয়, মানে কোনো এমনকি অনেক সময় ওরা বলতে যে আমরা একদিকে সবাই আপত্তি করছে যে আমরা কিছু নিয়ন্ত্রণ করতে পারছি না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, অন্যদিকে সবার একটা ছিল যে কোনো অবস্থাতে ফ্যাসিস্ট সরকার যে ভাবে আন্দোলন দমন করেছে আমরা সেটা করব না। আপনারা কি কোনো আন্দোলন দমন করতে পারছেন না? সব আন্দোলন সফল হয়েছে না? অনেকে তো অনেককে তো সরাতে হয়েছে, অনেক আন্দোলন চলেছে, কিছু কিছু সফল হয়েছে, সব সফল হয়নি, নানাভাবে হয়েছে, এটা এক কথায় উত্তর দেওয়া যাবে। বিচারকদের বিচারাঙ্গনে আমরা দেখলাম 106 দিয়ে, আপনি যেটা বলতেছিলেন যে শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে যে আপনার শপথ নিতে সেটাতে আপনার আশ্চর্য হয়েছিলেন, কিন্তু আপনারা আর্টিকেল 106 এর মধ্যে থেকে আপনারা এটা আবার একটু সুপ্রিম কোর্টের মতামত আপনারা নিছেন। তো যারা মতামত দিছে সেই বিচারকদেরকে হঠাৎ একটা বাংলাদেশে হলো যে এই বিচারকরা কি জানি একটা করতে চাইতেছে, আসো সবাই মিলে আমরা ঘেরাও করি, ঘেরাও করে তাদেরকে পদ থেকে বাধ্য করি। এবং আপনারা এটাতে খুব মানে বাধা তো দেন নাই, ফেসিলিটেট করছেন কিনা সেইটা একটু জানতে চাই, মানে ওইটা আপনারা চাইছিলেন যে ওইটা? এগুলো আমার ক্ষেত্র ছিল না, কিন্তু আমরা নিশ্চয়ই এগুলো জানতাম। আমরা যখন সবাই মিলে বসতাম, এটা কখনো আমরা ফ্যাসিলিটেট করার প্রশ্ন আসে না। আমরা যখন নাকি সরকারে ছিলাম তখন সরকারের মতোই ভূমিকা রাখার চেষ্টা করেছি, বাইরে ছাত্রদেরও না। এখানে কিন্তু আরেকটা ব্যাপার একটু বলি, যে যেহেতু যারা আন্দোলন করছিল, যেসব ছাত্ররা, আমাদের মধ্যে 2জন ছাত্র প্রথমে আমাদের সাথে উপদেষ্টা ছিল, পরে মাহফুজ যোগ দিয়ে 3জন হয়েছে, কিন্তু ছাত্রদের দিক থেকেও যে চাপটা ছিল সেটাও তো আমাদেরকে মানতে হচ্ছিল। আমরা তো সেটার ছাত্রদের চাপটা তো আমরা বুঝতেই পারি। প্রধান উপদেষ্টা যখন বলেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, মানে আমরা তো বুঝতেই পারি যে ছাত্রদের যে কিছুটা চাপ ছিল। না না, বাইরে থেকেও চাপ দিচ্ছিল, তারা বহুবার চাপ দিয়েছে, নানা আন্দোলনে তারা অনেক কিছু মানে মানতে বাধ্য করেছে বা করতে হয়েছে তাদের মতো করে, এগুলো অনেক ঘটনা আছে। এখন এত কথা তো বলা যাবে না, আমরা এত কথা শুনতে চাই আপা, আপনি না বললে, আপনি তো কালের সাক্ষী, আপনারা না বললে আর কে বলবে? এই যে আমার প্রিয় শারমিন মুর্শিদ আপা, মানে ডক্টর মুর্শিদের ফুপুর কথা যেহেতু বললেন, সেই যে বললাম, শারমিন মুর্শিদ আপা তো মানে আমি জানি না বলবেন কিনা বা আর উপদেষ্টারা আর বলবেন কিনা, তবে আমরা এখন ডক্টর মুর্শিদকে জিজ্ঞেস করতে পারি। ডক্টর মুর্শিদ, আমি একটু বর্তমানে ফিরে আসি, এই ক্ষেত্রে আমরা ফরিদা আপার মতামত জানতে চাইব। সেইটা হচ্ছে, আমরা যখন কোনো অন্যায় নিয়ে কথা বলি, আমরা বলতে আপনারা যারা শিক্ষক আছেন, মানে কোনো একটা দল করেন না বা কোনো এরকম না, তারা যখন কোনো একটা অন্যায় নিয়ে আমরা কথা বলি তখন তারা আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে প্রাধান্য দেয় কিনা। যেমন আমি বলি, আমি খোলাখুলি বলি,
সাতক্ষীরা 4 আসনে জামায়াতের এমপিকে নিয়ে গত 2 দিনে যা হচ্ছে তা আমার একটু পছন্দ হইতেছে না, কারণ আমার কাছে মনে হইতেছে যে প্রথম অন্যায় করা হয়েছে তার ঘরের মধ্যে ঢুইকে, যেটাকে আমরা মব ভায়োলেন্স বলতেছি। এতে বাংলাদেশের কোনো মানুষের কোনো উপকার নাই, দেশের রাষ্ট্রের কোনো চাহিদা নাই, কিচ্ছু নাই। আপনি একটা মানে লুকাস স্ট্যান্ডাই বলে একটা ব্যাপার আছে, আপনাকে তো প্রমাণ করতে হবে যে আপনি এটা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভাই আপনি তো ওর বউ না, আপনি তো ওর ছেলে না, আপনি তো ওই মাইনর মেয়েটার প্রাইভেসি পর্যন্ত আপনি রাখেন নাই, ওই মাইনর মেয়েটাও অভিযোগ করে নাই, তার বাবাও অভিযোগ করে, আমি জানি না সে মাইনর কিনা। আপনি কি নিয়ে পড়লেন, কি নিয়ে আপনি আজকে এই কথা বললেন? এই কথাগুলি আমরা বলতেছি কিনা যেটা অন্যায় হয়েছে, মানে জনাব গাজী নজরুল ইসলাম উনার বিপক্ষে যে অন্যায় আমরা করতেছি এইটা আমরা আসলে বলতেছি কিনা, এটা কি নাকি অন্যায় বলতেছেন আপনি? আমি 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 অন্যায় বলতেছি, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, প্রশ্নটা তুলতেছি, প্রশ্নটা তুলতেছি। ডক্টর মুর্শিদ কি বলে তারপর আপনাকে আমি শুনবো যে হ্যাঁ অন্যায় হয়েছে, তার রুমের দরজা ভাঙা ঢুকা হয়েছে, দরজা বন্ধ করে দুইজনকে জিজ্ঞেস করছে যে আপনি এখানে কি করেন। আমার মতে এই কথা বলার রাইট কারো নাই, আইন কারো হাতে তুলে নেওয়ার ক্ষমতা নাই। আমি ডক্টর মুর্শিদের কাছ থেকে একটু জানতে চাই। এখানে আসলে মানে সমস্যাটা যেটা হয় কি, যেখানে তো আমরা এমন একটা সময় এখন ধর্মের নামে আমরা মরাল পুলিশিংটাই করি, হ্যাঁ, যে আমাদের স্পিরিচুয়ালিটির জায়গাটা তো আসলে একেবারে কমেই গেছে। ধর্ম মানেই হচ্ছে কে কি করলো, কে কি পড়লো, কেউ পরকিয়া করলো কিনা, কোথায় গেল, কোথায় ইত্যাদি ইত্যাদি এগুলো। এবং সেইখান থেকে এই যে আমাদের একটা মবের যে একটা জায়গা আছে, পার্সোনাল প্রাইভেসি লঙ্ঘনের একটা দিকও আছে। তো সেই জায়গা থেকে এই যে রুমে ক্যামেরা লাগিয়ে প্রাইভেসি লঙ্ঘন করে, সেটা তো একটা অপরাধী। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা অপরাধ হচ্ছে এখন, এটাই আপনার ব্যালেন্সিং অ্যাক্ট। আপনি দেখতে হবে যে কোনটা আরো বড় অপরাধ। এখানে যতটুকু আমি দেখেছি, মেয়েটা তো একটা মাইনর, সেটা একটা স্ট্যাটিউটরি রেপ পর্যায়ে পড়েছে। হ্যাঁ, যে এখন এই মেয়েটার রাইট আমি বলবো সবচেয়ে আগে সামনে আসা উচিত ছিল, তার মরালিটির বাইরে। এখন তার মরালিটির ব্যাপারটা তার পরিবারের, তার মানে তার, সেটা আমাদের জনগণের আসলে আমাদের কিছু, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে মুহূর্তে এখানে একটা মাইনর চলে আসে, এবং একটা মাইনরের কনসেন্ট দেওয়ার অধিকারও নেই, তাদের মানে মানে সক্ষমও না, তো সেই জায়গায় এখানে এক ধরনের নিপীড়ন যে হচ্ছে, হ্যাঁ, সেটা তো স্পষ্ট, এবং সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। এই যে আপনি, এটা শুধুমাত্র প্রাইভেসির ব্যাপার না, এখানে একটা স্ট্যাচুটরি রেপের ব্যাপারও আছে। তো আমি এটা আসলে সেইভাবেই আমি এটা দেখি। এবং এখানে যে অন্যায়টা হচ্ছে, সবচেয়ে বড় অন্যায় হচ্ছে মেয়েটার প্রতি, একটা তো এই লোকের দ্বারা এবং এই সমাজের দ্বারা, যে তাকেই আবার ডক্টর মুর্শিদ, আপনি কি এই কথাটা বলতেছেন তাকে মাইনর ধরে নিয়ে? যেমন মানে মানে সে মাইনর হইলে আপনার এই কথাটা ঠিক আছে, যেমন আমিও তারে মানে মাইনরই মনে করতেছি। আমাকে একজন দর্শক তৌফিকুর রহমান, ইন্টারেস্টিং, উনি বলতেছেন খালেদ ভাই আপনি কি গারল, আপনি বলতেছেন তো মেয়েটা মাইনর, তাহলে একজন মাইনরের সাথে গাজী সাহেব কি করেন? ওয়েল ফাইন, কিন্তু আমরা কি ফরিদা আসছি আপনার কাছে। আচ্ছা, আমি একটু বলতে চাই একটু। হ্যাঁ, মুর্শিদ শেষ করবে না আপনি বলবেন? আচ্ছা আপা বলেন। আচ্ছা, না না, কারণ আপনার ওই কথাটা শুনে আমি একটু মানে বেশি বলার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, যে আপনি শুরুই করছেন এমন করে যে সাতক্ষীরার যে সংসদ সদস্য, প্রথম মনে রাখতে হবে উনি একজন সংসদ সদস্য, জনগণের প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সংসদে আছেন। তার কিন্তু প্রাইভেসি বলেও কিন্তু অনেক কিছু ভিন্নভাবে দেখতে হবে, ঠিক আছে? আরেকটা 2 নম্বর কথা আমি বলি, আপনি বলছেন তার প্রতি অন্যায় করা হচ্ছে। আপনি জানেন যে আচ্ছা ঠিক আছে, যদি প্রাইভেসিটুকু ভঙ্গ করে অন্যায় করা হয়েও থাকে, সবচেয়ে বড়, নবীনের সাথে আমি একমত যে ওই মেয়েটার প্রতি অন্যায় হয়েছে, কিন্তু আরো একটা বড় অন্যায় হয়েছে কি জানেন? যেটা জনাব নজরুল ইসলাম, ওনার নাম গাজী নজরুল ইসলাম না, উনি যেটা করেছেন যে তার প্রথম স্ত্রীকে লিখিত বক্তব্য একটা দিয়ে পড়তে দিয়েছেন যে এটা তিনি জানেন এবং ওই মেয়ে তার বিবাহিত স্ত্রী। মানে আপনি কি করে বলবেন যে তাকে লিখিত বক্তব্য বলতে বলা হয়েছে? না, আমি দেখি, আপনি ভিডিওটা দেখেন, ও যেভাবে তাকে
পড়ছে সেটাতে বোঝাই যায় যে একটা লিখিত বক্তব্য। এবং আপা আমি তার বেশিরভাগ পড়ার সময় প্রশ্ন করার সময় তাকিয়ে তাকিয়ে পড়ি, নাইলে ওই যে ইংরেজি বাংলা না অনেক না সময়- ঠিক আছে, না না ঠিক আছে, কিন্তু যদি মুখেও বলে থাকে সেটা কি সে মনে করেন যে সে স্বেচ্ছায় এরকম করে বলছে? এটা পৃথিবীর- হতে পারে কখনো? বাংলাদেশে এটা কোনো না- বাংলাদেশে কত মানুষ আছে যারা মনে করে তার হাজবেন্ড আরেকটা বিয়ে করুক। আমার না, এটা আপনি ভাবতে পারেন, এটা আপনি আমি ভাবতে আমি পারেন, কিন্তু আমি আমরা আমি ভাবতে পারি গ্রুপে না। আমি গ্রুপে দেখি তো না, মাসনা সুলাসা না, না, এসব না। কি কি জানি হইতে চায়। না না, আমি মনে করি যে আপনি একটু সিরিয়াসলি শোনেন কথাটা। আমি আচ্ছা, কিন্তু ঠিক আছে, ওকে। এখানে এখানে গাজী নজরুল ইসলামের প্রতি কি হয়েছে না হয়েছে, এবং সেটা আমি একটা প্রথম যেটা প্রশ্ন তুলতে চাই যে উনি একটা জামাতে ইসলামী নামে একটা দলের সংসদ সদস্য, যেখানে নাকি ইসলামের কথা তারা খুব বলে, ঠিক আছে? কিন্তু তিনি এখন একবার বিয়ে করেছেন, ওনার বয়স দেখে তো বোঝা যাচ্ছে ওনার বিয়ে হয়েছে অনেক দিন হলো, এবং উনি একটা এই বয়সে তার চেয়ে দীর্ঘ মানে পার্থক্য, অনেক বড় পার্থক্যের একটা মেয়েকে উনি বিয়ে করেছেন, এবং বিয়ে করেছেন বলতেছেন, এবং সেখানেও কিন্তু অনেক অনেক গরমিল আছে। কখনো এটা দেখা যাচ্ছে যে 17 তারিখে বিয়ে হয়েছে, কখন 23 তারিখের কথা, কাবিন নামাটাও ঠিক নাই। কাজী নিজে বলছেন যে ওনাকে বলা হয়েছে আপা আমি একটা এভাবে প্রশ্ন কাবিন করব, লিখতে। আপনি তো এগুলোর গভর্নমেন্ট মধ্যে না, আপনি আগে আমার কথাটা শুনেন, আচ্ছা ঠিক আছে, যে বলেন আপনি। এগুলোর মধ্যে আপনি কোনো অন্যায় দেখেন না? না দেখি না উনি কেন, একটা আমি বলি সংসদ সদস্য, দেখি না তার কেন, আমি প্রভাব বলি খাটিয়ে দেখি না উনি কেন, এগুলো আমি বলি করতে আপনাকে। পারেন। দেখি না আমি এটা কেন। কি উনি করতে পারেন? দেখি না কেন আপা, আমি আপনি আপনাকে বলি। বলেন, কেন বলেন? আপনি গরমিলটা পাচ্ছেন তাকে চ্যালেঞ্জ করার পর, আপনি চ্যালেঞ্জটাই করতে পারেন না তারে। কেন না পারেন না। আপনি চ্যালেঞ্জ কেন? করার আগে ওই মেয়েটা বা ওই মেয়েটার অভিভাবকের, ওই মেয়েটা যদি মাইনর হয় ওই মেয়েটার অভিভাবকের চ্যালেঞ্জ করতে হবে, এবং রাষ্ট্র তাকে তার বিরুদ্ধে অভিযোগ আনতে হবে, তাকে আমরা আত্মপক্ষের তো- সমর্থন দিতে আমরা হবে, তো- আত্মপক্ষের শুনে- সমর্থনের সুযোগ দিতে হবে, তারপর এটা করতে হবে। আমি এরকম একটা তাহলে ন্যায়ভিত্তিক সমাজ চাই। আপনি আপনি হ্যাঁ, আপনি কিরকম ন্যায় ভিত্তিক, যে পুরুষতান্ত্রিক ন্যায় ভিত্তিক না সমাজ না হলে পুরুষতান্ত্রিক সেটা না বড় আপা, কথা। আপনি এটা আপনি আমাকে একটা বলেনই না, এটা আপনাকে বলে না, এটা আমি নিব না। না, এটা না, পুরুষতান্ত্রিক, আমি পুরুষতন্ত্রের সাথে এটাতে এটার মনে সম্পর্ক করি নাই। পুরুষতন্ত্রের সাথে এখানে সম্পর্ক নাই আমার এর সাথে। নজরুল ইসলাম সাহেবের সাথে যা হয়েছে তার চাইতে বড় অপরাধ হয়েছে ওনার প্রথম স্ত্রীর প্রতি এবং এই মেয়েটির প্রতি। আমি এই এবং কথাটাও মেয়েটির বলতে চাই, যে জীবন, আমরাই কিন্তু এই তার মেয়েটি প্রথম শুনে, স্ত্রীকে এই বক্তব্য দিতে মেয়েটি বাধ্য চাকরির করছি, জন্য মেয়েটার গিয়েছিল। চেহারা দেখাইছি, মেয়েটাকে গিয়েও চ্যালেঞ্জ এই করছি। মেয়েটি আপনি দেখেন এই মেয়েটাকে গিয়েও মেয়েটি চ্যালেঞ্জ করছি। চাকরির জন্য গিয়েছিল, উনি জোর সুপারিশ করেছেন, উনি ওই ওই তার মানে বোঝাই যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা আমাকে একটু বলেন তো, যে যদি এই ভিডিওটা প্রকাশ না হতো, এটা মানে ভিডিওটা প্রকাশ হয়ে ভালো হয়নি কিছু বুঝলাম, কিন্তু যদি প্রকাশ না হতো তাহলে ওনার এই অন্যায় কাজ কি চলছিল? তাহলে এইভাবেই চলতো? আপা আমি আপনাকে পাল্টে একটা প্রশ্ন করি। আমরা একটা ভিডিও দেখেছি, এইরকম অন্তত 5000 ঘটনা ঘটতেছে, 50,000 ঘটনা ঘটতেছে বাংলাদেশে। হ্যাঁ, 50,000। এর একটি ঘটনাও কি এই ভিডিওর জন্য মানে ইতিবাচক বা নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে বলে আপনি মনে করেন? না, সমাজে কিন্তু প্রশ্নটা, প্রথম কথা হলো একজন সংসদ সদস্য হিসেবে প্রশ্নটা ওঠাটা খুব জরুরি ছিল, এবং একজন মানে উনি সংসদে যেতে পারেন কিনা, জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন কিনা, আর 50টা ঘটনা বা 100টা ঘটনা যদি ঘটে থাকে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওনার শাস্তি হওয়া উচিত। এবং উনি এটা অন্যায় করেছেন, উনি এটা প্রচন্ড অন্যায় করেছেন। ওনার এই বিয়েটা কি নৈতিক হয়েছে? ওনার ইসলামের কথা বলে, আমি একটা কথা বলে, আলাদা জিনিস আপা, আমি একটু কথা বলি। জি আপা। ওনারা ইসলামের কথা বলে সূরা নিসার শুধু সেই অংশটাই ওনারা নিচ্ছে, যে যদি আমি একটু বলি যে বিবাহ করো 2, 3 অথবা 4, যদি তোমরা বিবাহ করো 2, 3 অথবা 4, অথবা একটি, তোমাদের ভালো যদি না লাগে 2টি, 3টি অথবা 4টি। হ্যাঁ, কিন্তু পরের অংশটা কেউ বলে না, আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না তবে একটি। তাহলে কি 4টা বিয়ে জায়েজ? আপা এটা বলেন। উনি যে দ্বিতীয় বিয়ে আপনি যদি কোরআন আরো অনেক পড়েন, আপনি যদি কোরআনের ভাষাটা খেয়াল করেন, আপনি দেখবেন কোরআনে প্রথম যেগুলি বলা হয় সেগুলি হচ্ছে ডিরেক্টিভ, বাকিটা হচ্ছে ওজর বা আপত্তি বা বিশেষ অবস্থা। সমান আচরণ, না আমি বলি, সমান আচরণ আপনি কারোর সঙ্গে করতে পারবেন না এই পৃথিবীতে।
এটা হচ্ছে হ্যাঁ, তাহলে সমান্তরাল বিয়ে রেখা, করবেন না সমান্তরাল এতগুলো? রেখা অসীম বিন্দু থেকে এতগুলো মিলিত বিয়ে হয়। করার দরকারটা কি? তাহলে এতগুলো সমান্তরাল বিয়ে রেখা করেন অসীম না। বিন্দু থেকে মিলিত হয় ওই রকমের মতো। ঠিক আছে, এতগুলো বিয়ে করেন না, তাহলে আল্লাহ তো বলে দিচ্ছে সমান করতেই হবে। না না, যেখানে আল্লাহই বলে দিচ্ছে সমান করতে হবে। এটার ইন্টারপ্রিটেশন সম্পূর্ণ আলাদা। আমি অসংখ্য ইসলামিক ক্লেরিক্সের কাছে শুনছি মুসলমান থাকতে হলে একাধিক বিয়ে করতেই হবে, এবং এমন না, কোন মুসলমান এখানে ক্লেরিক নাই। কিন্তু বলেছে এটার মানে এটা কিন্তু আপনি একটা বিয়ে। কিন্তু হ্যাঁ, এই কোয়ালিফিকেশন মানে একটা বিয়ে করতে হবে। যে একটা আচ্ছা, বিয়ে করতে হবে। সেটা তো হচ্ছে যে আমাদের উইশফুল থিংকিং, সেটা তো আমাদের উইশফুল থিংকিং, No, ওরা no, কি বলে no, সেটা। no. হাউএভার আমি আপনার কথা মাইনা নিলাম যে না ইসলামে না, আসলে আর তাছাড়া আমি আপনার কথা মাইনা নিলাম, আমি খালিদ, থিওলজিক্যাল একটা কথা, না জি। না খালিদ, একটা কথা আমি একটু শেষ করি, কারণ জি। ব্যাপারটা আমি গত 2 দিন ধরে আমি খুব ডিস্টার্ব। হ্যাঁ, জি আমি মনে করি যে এই যে একাধিক বিয়ে করার কথা বলে, দেখেন আমরা কিন্তু একটা সামঞ্জস্য রাখছি না। একটা অনেক কারণে বিয়ে করার প্রয়োজন হতেও পারে কারণ, হ্যাঁ, কিন্তু এই যে একটা বয়স্ক মানুষ একটা মাইনর মেয়েকে বিয়ে করবে, দ্বিতীয় বিয়ে করা জায়েজ আছে বলে তার স্ত্রী বলে তাকে যেভাবে মানে ধরেন ভিডিওতে দেখার কারণে আমরা বুঝতেছি যে, শুনেন, ম্যারিটাল রেপ বলেও তো একটা কথা আছে। এটা কি আপনি বলবেন না? এখানে যেটা নবীন বলছে যে এখানে একটা রেপের ব্যাপার আছে, তো কাজেই ও কতখানি সম্মতি দিয়ে ওনার সেই না, সময় মাইনর হলে তো না অবশ্যই না, আমি সেই জন্যই ডক্টর তো মুর্শিদের বলছি সাথে একদম ম্যারিটাল একমত হয়ে রেপ গেছি। বলো, এমনকি অ্যাডাল্টের ক্ষেত্রে ম্যারিটাল রেপ বলেও একটা কথা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। হ্যাঁ, আন্তর্জাতিক স্বীকৃতির তো কথা। কাজে আমাদের মেয়েরা, আমাদের স্ত্রী, আমাদের মারা রাস্তায় বাইরে হতে যাই হোক। না 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 না, মানে আপনি খালি আমরা থাকতে পারে না, সমস্যা তো এখানেই। জি জি, আমরা রাস্তায় মানে নাভিনকে 10টা কথা শুনতে হয়, মানে কিসের জন্য শুনতে হয় সেইটাও সে ভালো করে বুঝতে পারে না আসলে, কারণ আমি না, সোশ্যাল কিন্তু মিডিয়াতে দেখতে আপনি হয়। কি করে খালেদ, আমি তো একদম কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছে আপনার আজকের পজিশন দেখে। আমার পজিশনটা আমি আপনাকে বলি আপা, আমার পজিশনটা হচ্ছে আপনি যে উনার ঘর ভেঙে ঢুকলেন যে 5 জন, সেই 5 জন না, অন্যায় করলেন, সেটা কেউ সমর্থন করছে না, আপনি কেউ সমর্থন করছে তাহলে না। তার বিচার দাবি করেন না আগে। কিন্তু না না হ্যাঁ, সেটা করে। এর মধ্যে 3 জন ওই মেয়েটাকে ধমক দেয়া বলতেছে, ক্যামেরার সামনে ছবিটা দিয়ে সাপ বেরিয়ে গেছে। ওই মেয়েটার সামনে ছবি দেখায়া ধমক দেয়া বলতেছে, তুমি আমার নাম বলো, তুমি কেন এখানে আসছো, এই লোকের সাথে কি না না, সম্পর্ক। আপনি ওই অংশটুকু দেখে কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছেন বা এত আমি গাজী নজরুল আমার কাছে গাজী নজরুল ইসলামের, আমার কাছে আপা আমি বলি, আমি বিচারক না, আমি শুধু একটু বুঝি। গাজী নজরুল ইসলামের নৈতিকতার বিচার আমি করতে বসি নাই, আমি একটু আমরাও কেউ বসিনি। আমি গাজী নজরুল ইসলাম আরো উনার আল্লাহরে কনভিন্স, মানে নিশ্চয়ই কনভিন্স করেই তো করে, আর আল্লাহরে কনভিন্স করে উনি আরো 5টা যাইছে তাই করুক। আমি যখন দেখবো যে ও বাংলাদেশের আইন ভঙ্গ করছে, আমি তার বিরুদ্ধে কথা বলবো। ও বাংলাদেশে কোন আইনটা ভঙ্গ করছে, যদি সে মাইনর না হয়। আমি চেহারা দেখে কিন্তু বোঝা যায় না কে মাইনর কে মেজর আপা, আমি এটা আপনাকে বলতে পারি। আপনি কেন, আমি সত্যি সত্যি খালেদ, আমি আজকে একটু হতাশ হলাম আপনার সাথে, মানে আপনার এরকম অস্থির হয়ে যাওয়া। না না না, অস্থির না, এটা আরেকটা মিনিং তৈরি করবে, আরেকটা মিনিং তৈরি করবে। আমি মোটেও অস্থির হই নাই। প্রথম স্ত্রীর কে দিয়ে বলানো, এবং এমনকি মেয়েটাকেও দিয়ে বলানো, মেয়েটার বাবাকে দিয়ে বলানো, ফর্মুলা না, এগুলো শুনেন, এগুলো অন্যায়, এগুলো চরম অন্যায়। ওকে, আমি আপনার সাথে একমত যে এইগুলি অন্যায়, চরম অন্যায়, আমি আপনার সাথে একদমই একমত। আমাদের একজন দর্শক নাইম খান, উনিও বলছেন, খালেদ ভাই আপনি গায়ের জোরে জামায়াতের এমপি সাহেবকে নির্দোষ দাবি করছেন। হ্যাঁ ঠিক, ওকে, ঠিক থাকলে তো আর এটা নিয়ে দুই কথা নাই। ডক্টর মুর্শিদ, আপনি যোগ করতে চাইছেন কিছু? আমরা পরের প্রসঙ্গে যাই। না, এটাই আমিও ফরিদার সাথে আমিও একমত। এখানে কয়েকটা লেভেলের অন্যায় তো আসলে, এই যে চাকরির জন্য যে যেতে হচ্ছে, এবং এই এটাকেও কিন্তু আমি নিপীড়নই বলবো। হ্যাঁ, একটা সামান্য একটা চাকরির জন্য তাকে এখন তার সাথে একটা ঘরে যেতে হবে, এটা কি চরম ভয়াবহ একটা জিনিস। এটা যদি একটা আমাদের দেশের, আপনি বলেন 5,000 6,000 হাজার হাজার হয়, এটা যদি আমাদের দেশের চিত্র হয়, আমরা তো একটা ভয়াবহ একটা সময় আছি। হ্যাঁ, এটা তো অ্যাবসলিউটলি অন্যায়। আপনি ইলিগাল ওই জায়গায় যেতে চাইলে যেতে পারেন, কিন্তু একটা সামাজিক জায়গা থেকে এটা তো আসলে অন্যায়। এবং আপনি দেখবেন গালি দেওয়ার সময় গালিগুলো দিবেন মেয়েগুলোকে, তাই না? কিন্তু ব্যবস্থা তো আসলে করে রেখেছেন আপনার এই মন্ত্রী মহোদয়।
হ্যাঁ, যেখানে এই এমপি সামান্য এমপি চাকরির জন্য এ ধরনের ব্যবহার করতে হবে। না আপা, আপনি দেখেন ডক্টর মুর্শিদ, আপনিও দেখেন কয়েকদিন আগে জনাব মামুনুল হক ঘোষণা করলেন 501কে সেলিব্রেট করতে হবে। এখন আমরা জানি যে উনাকে নানা সময় নানা কারণে আগের সরকার নানাভাবে নিপীড়ন করেছে, কিন্তু আমরা আসলে 501টা সেলিব্রেট কেমনে করব? মানে আমাদের কেউ কি আমরা বলছি যে আমরা এখন 501টা কেমনে সেলিব্রেট করব? উনি তো শিক্ষক মানুষ, উনারও তো বলা উচিত, আমাকেও তো বলা মানে আমাকেও তো শেখানো উচিত যে ধরেন আমি উনার মতের সাথে একমত, আমি 501টা কেমনে সেলিব্রেট করবো? হোটেলে যাব? মানে হোয়াট ডু আই ডু? তো এগুলো বাজে এগুলি বাদ কি বাদ আপা? এগুলি বাদ কি বাদ না, উনি অনেক সম্মানিত শিক্ষক ডক্টর মুর্শিদ। এটা বলছে বাজে ব্যাপার। আপনি যদি এই জায়গাটার মধ্যে থেকে একটু আমাদেরকে বলেন যে প্রকাশ্যে এই গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা মেয়েকে বাজে কথা বলার জন্য যাকে তড়িঘড়ি করে কারাগারে নেওয়া হয়েছে, তাকে আবার ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে এবং অনেকগুলি ভালো কথা তাদের বলা হয়েছে। এইটা নিয়ে আমরা জীবনেও কোনো মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার ভালোবাসার সীমা নাই, কিন্তু উনাকে একটা কথা আমি বলতে শুনি নাই। উনি একটা নারী, এটাকে কি বলে, নারী কমিশন করলেন। সেই নারী কমিশনের যে রেকমেন্ডেশন, সেটা যে উনি কোথায় রাখছেন এটা ফরিদাপা ছাড়া কেউ বলতে পারবে না মনে হয়। আপনি কি জানেন ডক্টর মুর্শিদ এই রেকমেন্ডেশনগুলি কোথায় রাখা হয়েছে এবং কেন? মানে অপরাধটা কি সেই রেকমেন্ডেশনের? মানে কেন মানুষ আমাকে বলে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা করি, কিন্তু আমি ভালোটা কি বলবো? আপনি শিখাই দেন আমার যে এইটা আমি ভালো বলবো। না, ভালো খোঁজেন, ভালো পাবেন নিশ্চয়, কিন্তু নারী কমিশন নিয়ে যা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। কিন্তু সেই অন্যায়ের কথা তো ডক্টর ইউনূসও বলেন না, আমার স্যার আলী রিয়াজও বলেন না। একটার সাথে তো আরেকটা জড়িত। ব্যাপারে আলী রিয়াজ অনেক দায়ী, হ্যাঁ, কমিশন গুলোর ব্যাপারে। হ্যাঁ, কমিশনের এই যে যতগুলো সংস্কার কমিশন হয়েছিল, আলী রিয়াজ তো নারী কমিশন করারই মানে পক্ষে ছিল না। নারী কমিশন আমরা, শারমিন, আমি এবং আমরা কয়েকজন এটা বলে করাইছিলাম। শ্রম কমিশন করে নাই, তারপর আরো কয়েকটা কমিশন করে নাই। পুলিশ রিফর্ম কমিশন, আমলা রিফর্ম কমিশন, মিডিয়া কমিশন। আপনি বারবার আমার অনুষ্ঠানে আইসা আপনি এখানে অনেক দায়ী, অনেকখানি দায়ী। আপনি আমার স্যারকে গালি দিবেন আর নোবেল লরিয়েটে গালি দিবেন না, মানে সরি গালি দেওয়ার দরকার নাই, আপনি সমালোচনা করবেন না। মানে আলী রিয়াজ কি একলা করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস যা কইছে তাই করছে? না না না, উনার অনেক মানে ভূমিকা এখানে ছিল, আমি বলবো একটু নেতিবাচক ভূমিকায় ছিল। এই যে পুরো ঐক্যমত্য কমিশনটা হলো, আপনি ঐক্যমত্য কমিশনের মিটিং গুলোর ছবি দেখছেন? কোন মহিলা ওখানে ছিল? কোন সময় এনসিপির কেউ গেলে সাথে হয়তো একজন গেছে, এছাড়া কোনো মহিলা কখনো ছিল না। কাজে ঐক্যমত্য কমিশনের যে পুরো ঘটনাটা, সেটার জন্য আলী রিয়াজ দায়ী। কারণ ডক্টর ইউনূস তো ওনার উপর ছেড়ে দিয়েছিল, ডক্টর ইউনূস তো ডিকটেট করেনি ওনাকে। আমি ডিফেন্ড করছি না, আমি বলছি যে আলী রিয়াজের দায়টাকেও এড়াতে পারবেন না। আমি ডক্টর নাভিন মুর্শিদের কাছে নতুন একটা প্রসঙ্গ নিয়ে আসছি। তার আগে দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে নিকট ভবিষ্যতে বাংলাদেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না দাবি করছে সরকার। প্রিয় দর্শক, সরকার এই কথায় আস্থা রাখা যায় কিনা? শতকরা 22% এতে আস্থা রাখছেন, শতকরা 78% আস্থা রাখছেন না। 7,100 ভোট দেওয়া হয়েছে। আমাকে রিপন উনি বলছেন যে আজকে খালেদ ভাইয়ের কথা শুনে অনেক বেশি হতাশ হলাম। আর তৌফিকুর রহমান বলেছেন যে খালেদ ভাই আপনি এতই ভীতু যে ডাক্তার ইউনূস যে সরাসরি ভণ্ড, প্রতারক আর স্বার্থপর বলতে পারেন না পারি না। 3 নাম্বার মানে ডক্টর মুর্শিদকে যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে বিএনপি সরকারের 5 মাস পার হয়েছে, তারা খাল খনন, কাঠ বিতরণ মানে এইসবের কথা অনেক বলতেছে, মানে সোশ্যাল সেফটি নেটটা অনেক বেশি স্ট্রং করতে চাইতেছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগ, জ্বালানি পরিস্থিতি, বিশেষ করে আমাদের বৈদেশিক বাণিজ্য কর্মসংস্থান যেগুলি তাদের অনেক বড়, সেই সব জায়গায় আমরা অনেক বেশি ঘাটতি দেখতে পাচ্ছি কিনা, বা নাকি আপনি মনে করতেছেন যে আরো একটু সময় দেওয়া দরকার বা ঠিক পথেই আছে?
আমার মনে হয় যে এই যে এটা যেটা বলছিলাম, ওরা এরকম একটা পরিস্থিতি ইনহেরিট করেছে যেটা আমি মনে করি যে আসলে খুবই আনফরচুনেট। যে এখানে আপনি দেখেন কতগুলো ক্রাইসিস, একটা এই যে জ্বালানি, ওখানে ইরান যুদ্ধ, তারপরে এই হামের অবস্থা, তারপরে এই যে বন্যা, তারপরে এখানে তো চলছে এই যে রোহিঙ্গা ক্রাইসিস, এখানে মানে এখানে তো মানে চলছে এরকম নানান ধরনের অসুবিধা। এরই মধ্যে আমার মনে হয় যে এই যে সোশ্যাল সেফটি নেট গুলোকে যে গুরুত্ব দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। এখানে আবার ওই যে ফরিদাপা শুরু করলেন এই মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে, যেটা আমার মনে হয় মানে একটা আনসার্টেনটির একটা জায়গা, সেখানে একটা চিন্তার বিষয়, একটা যেটা হয়তো আমি মানে আমি বাদী হতে চাই। এবং কারণ আসলে আশাই যদি না রাখতে পারি তাহলে আমাদের আর আছেই বাকি। সেই একটা জায়গা থেকে এবং আমি ভাবছি যে আহ, এই আন্তর্জাতিক মহলে তো ডোমেস্টিক পলিটিক্স এর একটা রোল সবসময় থাকে, যে আমরা যখন আন্তর্জাতিক জায়গাতে অন্য একটা দেশের সাথে নেগোসিয়েশন করি তখন ডোমেস্টিক সাপোর্ট আছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যায় একটা নেগোসিয়েশনের জন্য। যদি আমরা বলি যে না, আমাদের এখানে আহ আহ, সাধারণ মানুষ এটার পক্ষে নাই, আমরা এখন একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার, সেখানে আমি মনে করি যে একটা লেভারেজ আছে, যেটা একটু ডিফারেন্ট ইন্টারিম সরকারের সময়ের থেকে। এবং আমার মনে হয় যে একটা দিককে মনে হয় যে বিএনপি সরকার আসলে এটা নিয়ে খুব একটা কথা বলছে না, পার্লামেন্টে কথা বলতে চাচ্ছে না, এবং একটা রিডিং হতে পারে যে ওরা একটু সময় নিচ্ছে, একটা যেটাকে ইংরেজিতে আমরা বলি লগ রোলিং, যে একটু মানে সময় নিয়ে একটু টাইম পাস করা সেটা নিয়ে কথা বলতে না হয়। এবং এটা নিয়ে কিছুই হলো না, এটার মধ্যে কোনো অ্যাক্টিভিটি হলো না, এবং একটু পিছিয়ে দেওয়া হলো। কিন্তু এরই মধ্যে বুঝিয়ে দেওয়া যে না, এটা এতটা সহজ না, আমাদের এখানে একটু চিন্তা ভাবনা করার সময় আছে, আমাদের দেশে মানুষজন আসলে এটাকে সমর্থন করছে না। তো আমি আশা করব যে এরকম একটা জায়গা থেকে হলেও এক ধরনের বিরোধিতা করার একটা স্কোপ থাকবে। একটা যেটা মানে টেনশনের জায়গাটা হচ্ছে কি ভূ রাজনীতি, এখানে চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, এদিকে সব দিকে একটা চাপ প্রয়োগ করছে। এবং এখানে যেমন যেটা একদিকে দুঃখজনকও, যে সারাক্ষণ ভাবা যে আমাদের দেশের পলিটিক্স খালি বাইরের লোকরাই চালায়, হ্যাঁ, যে তাহলে আমাদের নিজস্ব পলিটিক্সটা কোথা থেকে আসবে। তো আমাদের ওই একটা স্টেপে যাওয়া, যে আমাদের নিজস্বতা আছে কিনা। তো সেই দিক থেকে আমি বলবো যে তারেক রহমান যে প্রথমে মালয়েশিয়া গেলেন সেটা হয়তো একটা খারাপ আইডিয়া না। ওখানে যে আরেকটা যেটা আমার মনে হয়েছে যে ভালো দিক হচ্ছে যে উনি কথা বলেছেন শ্রমিক শ্রমিকদের অবস্থা নিয়ে, এবং হাই স্কিলড ওয়ার্কার্স এর একটা আশ্বাস তিনি দিয়েছেন, সেটা আমি মনে করি খুবই প্রয়োজন। কারণ আবার ওই যে আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থার যে অবক্ষয় হয়েছে, এবং আমাদের শ্রমিক শ্রেণী হচ্ছে পৃথিবীর সবচাইতে নিম্নমানের শ্রমিক শ্রেণী, সবচেয়ে অশিক্ষিত শ্রমিক শ্রেণী। তো সেখানের দিকে কয়েকটা দিক দিয়ে দেখা যেতে পারে যে আচ্ছা, আমরা হয়তো অ্যাসপিরেশনাল হলেও আমাদের অন্তত ইচ্ছাটা আছে যে সাপ্লাই চেইনে একটু সামনে আগাবো, ইচ্ছা আছে একটু শিক্ষিত শ্রমিকদেরকে বাইরে পাঠাবো। কারণ এখন আসলে অবস্থা আসলে খুবই খারাপ একদিক থেকে, হ্যাঁ, যে আমরা বাংলাদেশিরা, বাংলাদেশি হোক বা প্রবাসী হোক, নানান ভাবে নিপীড়িত হচ্ছে মেয়েদের ব্যাপার। তো তাই আপনি সৌদি আরবিয়াতে দেখেন যে শ্রমিকদের কিভাবে নিপীড়ন করা হয়, কতগুলো লাশ বিমানবন্দরে আসে আমাদের প্রতিদিন। আপনি দেখেন আমাদের নারীরা বাইরে ধর্ষিত হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তাদেরকে তার নানান ধরনের হরর স্টোরিজ নিয়ে তারা ফেরত আসছে। এবং এটা মানে যে কোনো মাইগ্রেন্ট জায়গায় গেলেই আপনি এটা দেখবেন। এখানে আবার একটা শিক্ষার একটা জায়গা আছে, যে আমরা যথেষ্ট শিক্ষা নিয়ে জেনে শুনে বুঝে আমরা যাই না, এমনি আমরা জাস্ট লোক পাঠিয়ে দিই কোনো ট্রেনিং ছাড়া। কিন্তু যদিও এখানেও একটা ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো ওই দিক থেকে মানে আমার মনে হয় যে মানে অবস্থা একদিক থেকে ভীষণই খারাপ, অর্থনীতির অবস্থা খুবই খারাপ, সেখানে একটা চাপ আছে। আমাদের ব্যাংকিং খাত তো খুবই খারাপ, সেখানে একটা চাপ আছে। ইসলামী ব্যাংকের নিয়ে একটা টেনশনটা এখনো আছে। মানুষজন ভাবছে যে এখানে
টাকা রাখবে কিনা সেখানে একটা অনিশ্চয়তা, টাকার দামেরও একটা ব্যাপার আছে, ডিভ্যালুয়েশন নিয়ে সেটা চলছেই। তো এই যে একটা ইকোনমিক অবস্থাটা আসলে খুব প্রিকেরিয়াস, হ্যাঁ, যেমন খুবই মানে মেপে মেপে চলার একটা সময়, ফিসক্যাল অস্টেরিটির একটা সময়, ওই একটা সময় আমরা এখন আসলে এই যে সোশ্যাল সেফটি নেট আমরা বাড়ানোর চেষ্টা করছি, হ্যাঁ, সেখানে একটা কাউন্টার ইনটিউটিভ একটা জায়গা আছে। ওকে, তো সেখান থেকে আমি বলবো যে মানে এটা পজিটিভ যে একটা সোশ্যাল সেফটি নেট রাখার একটা ইচ্ছা যে আছে, কিন্তু অন্যদিকে আবার হাতও বাঁধা। IMF এসছে কিছুদিন আগে এতগুলা কন্ডিশন দিয়ে, হ্যাঁ, তো সেগুলো এখন কিভাবে মানা হবে? কিন্তু এখানে আবার প্রত্যেকটা জায়গাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওকে। ব্যাংকিং এবং এই লুটপাটের ব্যাপারটা। এখন আমরা কি আসলে বিএনপি কি এই চাঁদাবাজি পলিটিক্স করেই যাবে, লুটপাট কি চলতেই থাকবে, এগুলি হয়ে যাচ্ছে। আমি ডক্টর মুর্শিদ আপনাকে ধন্যবাদ। আমি একই প্রশ্ন ফরিদ আপাকে বলতে চাই, যে প্রশ্ন করতে চাই যে বিএনপি যেসব বিষয়গুলিতে সিদ্ধান্ত নিচ্ছে, 5 মাস খুব কম সময় বোঝার জন্য কিন্তু কিছু সিদ্ধান্ত নিচ্ছে, যেমন সোশ্যাল সেফটি নেট এর ক্ষেত্রে খাল খনন, কাঠ বিতরণ, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগ এবং বিশেষ করে বিদেশের সাথে সম্পর্ক, জ্বালানি পরিস্থিতি, এইসব বিষয় নিয়ে যদি আপনি একটু বলেন। তার আগে দর্শকদের নানা রকম প্রশ্ন, আজকে অনেক মানে বকাঝকাও খাইতেছি, যেই বকাঝকা খাই আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু আমি একটু আমার অবস্থানটা পরিষ্কার করি। আমি 100 ভাগ আপনাদের মনে করা দিতে চাই, আপনারা যখন রাস্তায় একটা মেয়েকে বলেন পৃথিবীর সবচেয়ে আদিম পেশারে উল্লেখ করে, কিছু মানে আপনার কথার সাথে না মিললেই, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে যখন আপনি বলেন, আপনি যখন বিচার করেন, তখন আপনার মনে রাখা উচিত যে আপনি বিচারক না। আমি আমার ছোট জায়গা থেকে একটু বুঝি, আমি বিচারক না। এই আপনাদের ক্ষেত্রেও আপনারা রাগ হয়েন না, এই যে এইটার মধ্যে থেকেও আপনারা কতগুলি কথা বলতেছেন, আপনারা নিজেরা আবার পড়েন, আপনারা কি কি কথা বলেন একটা মানুষের নিয়ে, এগুলি প্লিজ আপনারা নিজেরা বলেন। তা আমরা মোটের উপর চেষ্টা করি সব মানুষের সমান অধিকারের জন্য। এইটা আমার কাছে জুলাইয়ের স্বপ্ন, যে আমি একটা ন্যায় বিচার, ন্যায্যতার ভিত্তিতে একটা সমাজ চাই। যাই হোক, আমি ফেরত আসি। বিএনপি সরকার 5 মাস পার করছে, বিএনপি সরকার কেমন দেখেন আপা? আচ্ছা, না, আপনি প্রথমে ঠিকই বলছেন যে 5 মাস দিয়ে বিচার করাটা মানে এটা ফেয়ার না, কারণ আমরাও তো ছিলাম, আমরাও জানি যে আসলে এরকম অনেক কিছু নতুন ভাবে দেখতে হয়। তারপর তো তাদের একটা দলীয় সরকার, এটা তারা নির্বাচিত সরকার, তাদের নিজস্ব কিছু ম্যানিফেস্টো আছে, নিজস্ব কিছু প্রতিশ্রুতি আছে, সেগুলো দিতে হয়। আর তাছাড়া যেটা নবীন বলে শেষ করলো যে লুটপাট তো চলছেই, লুটপাট তো মানে যেটা কন্টিনিউ করছে, যে বিএনপির মানে ইয়ের সাথে, মানে বিএনপি সম্পর্কে অনেকে যেটা বলে যে লুটপাট করে, চাঁদাবাজি করে, সেগুলো তো কিন্তু চলছেই। ওটাতে অর্থনীতির কি লাভ হচ্ছে না হচ্ছে আমরা জানি না, কিন্তু এটা চলছে। এমনিতে ধরেন কার্ডের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো যদি দিতে পারে এবং যদি সঠিক মানুষকে দেয়, আমি যেটা দিয়ে একটা জায়গায় শুনছি যে এটা অনেক সময় দিতে গিয়ে যে কিছুটা দালালের খপ্পরেও পড়ছে, মানে একটা ভায়া মিডিয়া হয়ে যাচ্ছে, যার 2,500 টাকা পাওয়ার কথা সে 2,500 টাকা না পেয়ে হয়তো 1,500 টাকা পাচ্ছে, আর কেউ 1,000 টাকা নিয়ে নিচ্ছে। তো কাজে এখানে একটা দলীয় ব্যাপারটা কিন্তু স্থানীয় পর্যায়ে ঘটে যাচ্ছে। সেটাও কিন্তু বিএনপি কতখানি মানে একেবারে ঠিকভাবে দিতে পারছে, এটা আমার দেখার বিষয় আছে। কৃষক কার্ডের মধ্যে আমি যেহেতু মৎস্য প্রাণী সম্পদে ছিলাম, আমি জানি যে কোনো মৎস্যজীবীরা মানে কার্ড সেভাবে কৃষকের সুবিধাগুলো পায় না। তো কাজে মৎস্যজীবীদেরকে দেয়া হচ্ছে কিনা, একবার শুনছি যে দেয়া হবে, কিন্তু কৃষক কার্ডের ব্যাপারটা মৎস্যজীবী বা খামারিদেরকে কতটুকু দেবে, এখানেও একটা বৈষম্য কিন্তু থেকে যায়। এটা আমি একটু বলে রাখলাম আমার অভিজ্ঞতার প্রেক্ষিতে। ওকে। আর তাছাড়া তারা জ্বালানির একটা বড় ব্যাপারটা, সময়, তাদের আবার মৌসুম আছে, একটা সময় তাদের মৌসুম একদমই আছে এবং একদমই তখন লাগে একদম চুপচাপ, হ্যাঁ, মাছ রাইট, ধরতে পারে না, মাছ মাছ ধরতে পারে না, ধরতে পারে না, তখন না, নিষেধ থাকে। তখন মন্ত্রণালয় থেকে দেয়, মন্ত্রণালয় থেকে কিছু সেবা চাল টাল কিন্তু দেয়, কিন্তু সেটা মোটেও পর্যাপ্ত না। এবং এবং ওদের এটা আরেকটু অনেক বেশি অর্গানাইজড হওয়া দরকার ছিল, অনেক বেশি নাম, তালিকা, ডেটা, হ্যাঁ, এগুলি। এগুলো করে মানে হচ্ছে। তো সেজন্য আমি কার্ডের ব্যাপারে একটু মানে যদিও এটা ভালো পদ্ধতি হতে পারে, যদি এটা ঠিক মতো এটার মধ্যে দলীয়করণ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো সেটা একটু একটু ভয় আছে। জ্বালানির ক্ষেত্রে আমি এমনি একটা বড় মন্তব্য করতে চাই যে জ্বালানির ব্যাপারে
সরকার মানে কতখানি মানে নতুন ভাবে আমাদের গ্যাস উত্তোলন বা এগুলি করছে আমি জানি না, কিন্তু ফসিল ফুয়েল নির্ভর জীবাশ্ম জ্বালানি নির্ভরতা যদি না কমায় তাহলে কিন্তু আগামীতে চলা খুব কঠিন হয়ে যাবে। আমাদের কৃষিকেও জীবাশ্ম ডিজেল নির্ভর হয়ে যাচ্ছে, আমাদের মেকানাইজ চাষ করতে গিয়ে সেটাও তো ডিজেল লাগছে, তো বিদ্যুৎ লাগছে, এই যে নানা রকম আমরা ফসিল ফুয়েল নির্ভর হয়ে যাচ্ছি। তো এটা কিন্তু সরকারকে খুব গভীরভাবে ওকে ভাবতে হবে যে এটা কিভাবে তারা সমাধান করবে। আপা, আমি শেষ প্রসঙ্গে যাচ্ছি। শেষ প্রসঙ্গে হচ্ছে যে আপনি বলবেন নাভিন মুর্শিদ, সেটা নিয়ে সর্বশেষ কথা বলবেন, সেটা হচ্ছে যে ভারত প্রসঙ্গ। কিন্তু তার আগে নাভিন মুর্শিদের জন্য আমাদের একজন দর্শক রফিক মমিন একটা মন্তব্য করেছেন, আপনি একটু অ্যাড্রেস করতে পারেন যদি আপনি যখন বলবেন তখন। উনি বলছেন, নাভিন মুর্শিদ, ইউ ডোন্ট নিড টু সেট এ সেপারেট ট্রেনিং ইনস্টিটিউট ফর ফরেন ওয়ার্কার্স, ইউ শুড অ্যাড দি টেকনিক্যাল কোর্সেস অ্যালং উইথ দ্য একাডেমিক স্টাডি ফ্রম L1। উনি বোধহয় লেভেল 1 বুঝাতে চাইছেন। আপনি এটা নিয়ে পরে এটা বলতেও পারেন। আমাদের প্রশ্ন ভারত নিয়ে, তবে আমি মাঝখানে আরেকটু বলে না না, রাখি। কিন্তু আমি এখানে একটু নবীনকে একটা আপা, কথা আপনার একটু কাছে আসছি, আমি বলবো। আপনার কাছে আসছি। হ্যাঁ নাভিন শেষে হ্যাঁ বলবে, আপনার কাছে আসছি। হুম। তার আগে আরেকটা জিনিস হচ্ছে যে ওই পুরনো ব্যাপারটা নিয়ে একটু বলে রাখি। জামাত ইসলামীর যারা সমর্থক আছেন তারা আমাকে বারবার বলতেছেন যে আমি ঠিকই বলেছেন। আমি আপনাদেরকে বলতে চাই যে না ভাই, আমি ঠিক বলছি কিনা সেইটার বিচার আপনি কইরেন না। তার আগে আপনি একটা জিনিস বিচার করেন। আপনারা মেয়েদের কর্মঘণ্টা কমাই দিতে চান, আপনারা মেয়েদেরকে ঘরে রাখতে চান, আপনারা বলেন মেয়েরা ঘরে থাকলে নাকি বেশি সম্মানপ্রাপ্ত হবে, আপনারা ছেলে মেয়েদের জন্য আলাদা স্কুল কলেজ ইউনিভার্সিটি চান। আমি আপনাদের মনে করে দিতে চাই যে আপনারা এগুলি চান। এগুলি কেন চান সেগুলি ব্যাখ্যা আপনাদের দিতে হবে ভাই। আমার এত প্রশ্ন করে লাভ নাই। আমি কিন্তু মনে করি এরকম কাজ আরো 5,000, আরো 10,000, আরো 15,000 বাংলাদেশে হইতেছে, আপনারাও তার মধ্যে অনেকগুলি করতেছেন। হাওয়েভার, ফরিদাপা, ভারত নিয়ে প্রশ্ন করতে বলা হচ্ছে যে ভারতের বর্তমান আন্দোলনটাকে, যেটাকে ককরোচ আন্দোলন হিসেবে একটা খ্যাতি পাইছে, তেলাপোকা আন্দোলন, সেইটা শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে যেটা এখন আটকে আছে, অনেকে বলতেছেন যেটা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্ত পৌঁছাতে পারে, একটা মিড টার্ম, একটা ইলেকশন আসতে পারে। এইটা আপনি আসলে কিভাবে দেখতেছেন? এটা আমাদের ডক্টর মুর্শিদের কাছেও প্রশ্ন। আপনার বলার শেষে আমরা মুর্শিদকে শুনে আজকের অনুষ্ঠান শেষ করব। আর আপনার আগে যদি কিছু আমি শুধু তার আগে একটু নবীনকে একটু বলতে চাই বিনয়ের সাথে, যে ওই আমাদের যারা প্রবাসে যারা কাজ করে তারা ঠিক অশিক্ষিত, আমি যদি না বলি তো ভালো হয়, তারা আসলে আনস্কিলড, মানে তারা অদক্ষ, দক্ষতার দিক থেকে ওইটাই পিছিয়ে আছে। বলছে মুর্শিদ, ওইটাই বোধহয় মুর্শিদ বলছে। ওইটাই বলছে, আমি সেটাই বুঝছি, কিন্তু দর্শকরা বা অনেকে যদি মনে করে যে অশিক্ষিত বলা হচ্ছে না, এটা আসলে আবার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতার কথা বলি। যখনই কোনো জায়গায় আসতে সময় মধ্যপ্রাচ্যটা পার হই, আমি খুব দেখি যে আমার ভাই সে কাজ করতেছে হচ্ছে 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে বাইরে, এবং আমার পাশের দেশের, মানে সেটা ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, এমনকি শ্রীলঙ্কা হোক, ও কাজ করতেছে হচ্ছে এয়ার কন্ডিশনের ভিতরে, কারণ ও তার সুপারভাইজার, ও ওর থেকে বেশি কি জানে, ও ওর থেকে বেশি জানে 3টা ইংরেজি লাইন, আমি শিওর তার চেয়ে বেশি না। কারণ এইটা কেন আমরা শিখতে পারবো না, এটা কেন আমরা করতে পারবো না, এটা স্কিলের অংশ। আমি আনপ্রিপেয়ার্ডনেস এর জায়গা থেকে বলছিলাম, যেটা ইন্ডিভিজুয়াল জায়গা থেকে না, যে আমরা যে ঠিকমতো তাদেরকে স্কিল করে পাঠাচ্ছি না, এটা আমাদের দেশের সমস্যা, সেই জায়গা থেকে। এইটাই আমি সেটাই বুঝছি। আমি খালি দর্শকদের রাইট। আপা, ভারতীয় আন্দোলন নিয়ে যদি বলতেন। আচ্ছা, আজকে অনেকগুলি মেসেজ পড়ছে, এটা শেষ প্রশ্ন। খালেদ ভাই, আপনি যদি জামাতের সমর্থক হয়ে থাকেন তাহলে আপনি বলেন তো, আপনারা নিজেদের বেলায় লিবারেল আইন ফলাতে চান, কিন্তু আবার লিবারেলদের মোরাল পলিসিং করেন। জামাতের সমর্থকটা, আচ্ছা যাই হোক, আজকে আপনি ভালোই খ্যাতি পেয়েছেন। জি, ফরিদা আপা বলেন। জি, আচ্ছা, না, ভারতের যে এটা ককরোচ যে মানে পার্টি, জনতা পার্টি, সিজেপি, সেটা কিন্তু আসলে হওয়াটাই কিন্তু খুব ইন্টারেস্টিং, যে একজন বিচারপতি উনি একটা মন্তব্য করেছেন। ঠিক দেখেন, আমাদের পুরো ঘটনার মধ্যে একটা মিল আছে। আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যেই কিন্তু এই আমাদের তরুণ সমাজরা কিন্তু সমস্যাগুলো খুঁজে পাচ্ছে, এবং তাদেরকে কেউ ট্যাগিং করবে, কোন একটা নামকরণ করবে। আমি তো ভয় পাচ্ছি বাংলাদেশে কখন ফার্মের মুরগি পার্টি না হয়ে যায়। কারণ এই যে শিক্ষামন্ত্রী পট করে বলে ফেললেন যে ওরা ফার্মের মুরগি, এই যে মানে আমাদের যারা
বা ভারতেও দেখেন, এটা কিন্তু পুরো উপমহাদেশেই এটা কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে মিল আছে। আমাদের যারা তরুণরা, আমরা কিন্তু অত সহজে গ্রহণ করি না, এবং তাদেরকে একটা হেয় করে কথা বলার মধ্য দিয়ে যেটা হয়েছে, এটা কিন্তু ভারতের জন্য একটা বিশাল হুম। কাল হয়ে গেছে। এবং আমি মনে করি এটাতে আমি অনেক পজিটিভ ইঙ্গিত দেখছি, মানে পরিবর্তনের ইঙ্গিত দেখছি। কারণ যেখানে মনে হয়েছিল মোদী সরকারকে হটাতে পারবে না, ঠিক আমাদের এখানে যেমন মনে হয়েছিল ফ্যাসিস্ট সরকারকে হটাতে পারবো না, ঠিক তেমনি কিন্তু ভারতে এখন মোদির গদিও নড়বড়ে হয়ে যাচ্ছে। তো কাজে এখানে আপা আমার এবং একটা প্রশ্ন ওখানে আছে, শিক্ষা ব্যবস্থা। আমার একটা প্রশ্ন আছে আপা, এই যে হ্যাঁ ফার্মের মুরগি বলে ফেললো আমাদের শিক্ষামন্ত্রী, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, উনি কি মানে উনি নিজেরে কি মুরগি মনে করেন, না উনি মানুষ, বাচ্চারা ফার্মের মুরগি, মানে ব্যাপারটা সেটাই ব্যাপারটা কি মানে, সেটাই না, এই যে এটা বলাটা যে মানে খুব উনি অন্যায় খুব হচ্ছে। ছাড়া আমি মুরগি, আজকে সবার উনি সামনে খুব ছাড়া আমি মুরগি, বাচ্চারা ফার্মের মুরগি? হ্যাঁ, এটা কিন্তু বাচ্চাদের বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে যাওয়া বাচ্চাদের ক্ষেত্রে হুম। এই কথাটা বলাটা চরম অন্যায় কাজ হয়েছে। আমি একদম ওপেনলি এটা বলছি যে এটা একজন শিক্ষামন্ত্রী এভাবে, উনি যে উদ্দেশ্যে, উনি পরে ব্যাখ্যা দিয়েছেন ওনার নিজের মেয়েকে উনি তাই বলেন, হুম। আমরা এটা বলেন তো, বলতেই বলেন পারি, বলেন কিন্তু বলেন। কিন্তু সেটা কোনো মতেই উচিত কিন্তু হয়নি। নিজের মেয়েকে উনি, ভারতে এটা নিজের মেয়েকে উনি আর যা কিছু বলেন তা কি আসলে সব মানুষকে উনি বলতে পারেন? মানে বলেন এটা না, তো এটা তো পারেন না, এটা তো আমরা পারেন না, আমাদের বাচ্চাদের পারেন যা না। বলবো সেটাকে সব মানুষকে সেজন্য বলবো। আমি এই ভারতের প্রসঙ্গে এটা বললাম যে তেলাপোকা যেমন বলার কারণে একটা পার্টি হয়ে গেছে, হুম। বাংলাদেশে যদি শুনেন যে ফার্মের মুরগি পার্টি হয়ে গেছে, আমি কিন্তু অবাক হব না। কিন্তু কিন্তু ভারতে আপা একটু আমাকে বলেন তো, আপনি তো এগুলি খুব খেয়াল করেন, আমরা ডক্টর মুর্শিদকেও শুনতে চাইবো, কারণ ভারতে একজন বিচারকের পক্ষে কেমনে বলা সম্ভব হলো যারা চাকরি চাচ্ছে তারা তেলাপোকা? মানে হ্যাঁ সে দেখেন, সে সে এবং কোন সে লেজি, কোন দেশের লোক? এবং সে একজন লেজি। বিচারক, আজকে 25-30 বছর ধরে বিচার না করলে তো উচ্চ আদালতে বসার কথা না তার, মানে আমার মনে হয় কি ওনার তেলাপোকা সম্পর্কে খুব ভালো ধারণা ছিল না। আচ্ছা। তেলাপোকা যে কত শক্তিশালী সেটা উনি না, বোধহয় ঠিক জানতেন না, না। আমাদের উনি যে আমাদের তেলাপোকা আমাদের যে তো মানে মানে মানুষকে একটা বইলে ফেলানো। আপা আপনাকে ধন্যবাদ, আপনি যদি শেষ করেন তাহলে আমরা ডক্টর মুর্শিদকে শুনে একটু শেষ করি। না, আরেকটা আমি আমি খালি বলি যে জি, আমি অনেক ইতিবাচক দেখছি, এই আন্দোলনটা সফল হোক, আমার দিক থেকে সেটা বলা থাকলো আর কি, এবং এটা ছড়িয়ে পড়বে। আরেকটা আজকে আরেকটা মন্তব্য না পড়ার লোক সামলাতে পারতেছেন, ওনার নাম মোহাম্মদ করিম। উনি বলতেছেন অন্যায় করাটা দোষ নয়, ধরাটা দোষ। ছি খালেদ, প্রবাবলি ইউ হ্যাভ সিমিলার নেচার লাইক নজরুল। হাওয়েভার ডক্টর মুর্শিদ, তেলাপোকা, সিজিপি এবং বাংলাদেশের ভারতীয় আন্দোলন নিয়ে, ককরোচ জনতা পার্টি নিয়ে আপনাদের মতামত জানতে চাইছেন দর্শকরা। এটা থেকে আসলে শিক্ষামন্ত্রী পদত্যাগ, প্রধানমন্ত্রী পদত্যাগ পর্যন্ত যেতে পারে কিনা, তারা বাংলাদেশের আন্দোলন দেখে ইন্সপায়ার্ড কিনা? এটা না, যেমন বাংলাদেশের আন্দোলনের সময় আমরা যেমন একাডেমিক স্ফিয়ারে আমরা কথা বলে আসছিলাম যে এই যে শ্রীলঙ্কায় হলো, বাংলাদেশে হলো, নেপালে হলো, এবং এরকম যখন আমরা এরকম বিভিন্ন দেশের রিপ্রেজেন্টেটিভ একসাথে কথা বলি, আমরা কিন্তু বেশি অনেক সময় আমরা বলেছি আচ্ছা নেক্সট কি ইন্ডিয়া কিনা, হোয়াট উড টেক ফর ইট টু গেট টু ইন্ডিয়া, তাই না? যে এই যে কারণ এটা একটা ওয়েভের মতো, তাই না? যে এবং আপনি দেখবেন যে আমাদের ওদের শুধু মিল তা না, এই শ্রীলঙ্কার সাথে, নেপালের সাথে আমাদের, এবং এখন ইন্ডিয়াতে এই ধরনের একটা, এই যে একটা জেনজি ব্যাপার আছে, কিন্তু এখানেও আবার একটা কিউরেশনেরও একটা ব্যাপার আছে। কারণ এই জেনজি বললে যে মিলগুলো খুঁজে পাওয়া যায়, হ্যাঁ, যে একটা তরুণ সমাজ একত্রিত হয়ে এসে, এবং একটা যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই একটা জেনারেশন, যাদেরকে আমরা আইপ্যাড জেনারেশন বলি, তাদেরকে অ্যাপাথেটিক বলি, আমরা কেয়ার করে না বলি, তারাই যখন এসে এখন এই এই একটা রোল প্লে করে, তখন এটা তো আসলেই ইন্সপায়ারিং। এবং মিল অনেক জায়গাতেই, যেমন আমাদের জুলাই আন্দোলনের সময় আমরা এখনো শুনে আসছি যে কত আমেরিকান ডলার এসছে এখানে, সবাই কিনে এদেরকে আনা হয়েছে, এবং একই কথা আমরা ভারতের বেলাতেও শুনছি, তাদের ডলার নাকি চলে আসছে, তারা সবাই প্ল্যান্ট, তারা সবাই কনস্পিরেসি। এবং এটাই আসলে মানে আমার কাছে তখন মনে হয়েছে যে হ্যাঁ, আপনারা দেখতে পারেন সব জায়গায় প্ল্যান, সব জায়গায় কনস্পিরেসি থিওরি, কিন্তু এটাও আপনাদের মাথায় রাখতে হবে, যদি একটা প্ল্যান্ট, একটা কনস্পিরেসি থিওরিস্ট বা কনস্পাইরারের কথা শুনে যদি হাজারে হাজারে মানুষ রাস্তায় নামে, তাহলে আপনাদের একটু চুপ করে রাইট। কান পেতে শোনা উচিত ওরা কি বলছে। কারণ এত হাজার হাজার মানুষ, তো সবাইকে তো আপনি
কিনেননি, এই ক্ষমতা তো আসলে কারণ নাই। যখন হাজারে হাজারে মানুষ বেরিয়ে আসে তখন সামথিং ইজ আপ, তখন এই রাগ, এই রেজ, এটা কিন্তু কেনার না, দিস ইজ রিয়েল। হ্যাঁ, তো সেটাকে আপনি অবজ্ঞা করতে পারেন না, সেটাকে আপনার শুনতে হবে, এটা আপনি এটাকে ডিসমিস করে দিতে পারেন না। হ্যাঁ, এই জিনিসটা, এটা মানে মানে জোক আকারে হয়তো বলা উচিত, হ্যাঁ, যে এখন যেহেতু শেখ হাসিনা ওখানে আছেন, হয়তো তাদের কাছে এটা স্পষ্ট কি করা উচিত না এখন। হ্যাঁ, তো আমরা হয়তো দেখবো না, যে শুরুতেই বলছিলাম যে তারা এই লাঠি চার্জের বাইরে কিন্তু যাচ্ছে না, তারা খুব একটা এখনো এগ্রেসিভ হচ্ছে না। এবং তারা যদি কোনো লেসন নিয়ে থাকে আমাদের জুলাই থেকে, তাহলে সেটাই হবে, সেটা যে ওরা অতটা এগ্রেসিভ হবে না, একটা মিনিমাম ডেমোক্রেটিক রাইট গুলো বজায় রাখবে। এবং এটা একটা টেস্ট অফ ইনস্টিটিউশনস, কারণ আমাদেরও একটা ইনস্টিটিউশনাল ইস্যু আছে, ওদেরও। আমাদের তো ইনস্টিটিউশন গুলো একেবারে পচন ধরে গেছে, ভাঙাই বলা যায়, এবং ওদের গুলো ভাঙা হচ্ছে। হ্যাঁ, যে এবং এই মোদী সরকারের এই পুরো সময় জুড়ে আমরা দেখে আসি যে আস্তে আস্তে করে কিভাবে ইনস্টিটিউশনগুলোর মধ্যে আঘাত হানা হচ্ছে। তো সেটারই একটা পরীক্ষা এখন হবে, হ্যাঁ, যে তারপরেও ইনস্টিটিউশনগুলো টিকে থাকে কিনা, তারপরেও ওগুলো এক ধরনের ব্যারিয়ার হিসেবে হাজির হয় কিনা স্টেট রিপ্রেশন থেকে। যদি হয়, তাহলে ওরা একদিক থেকে তারা আবার বেঁচেও যাবে, যে ওই মোদী সরকার পর্যন্ত যাবে না। তো আবারও আমি বলবো যে এটা গণতন্ত্রের ব্যাপারটা তো শুধুমাত্র ইলেকশন না, শুধুমাত্র প্রধানমন্ত্রীকে ইত্যাদি সেটা না, এই পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো কিভাবে কাজ করে, ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারে কিনা, এবং যদি পারে তাহলে এক ধরনের সমঝোতায় চলে যেতে পারবে। কিন্তু যদি না পারে, যদি আসলে এটা একদম ওদের ওখানে ওই টেস্টটা এখন চলছে, যে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো কতখানি আসলে বিজেপির আয়ত্তে চলে এসছে। হ্যাঁ, সেটারই একটা ফল আমরা দেখতে পাবো এই আগামী কিছু। আমি একটু জিওগ্রাফিক্যাল বা লোকেশন ভিত্তিক একটা জায়গা, এই আন্দোলনটাকে কি আপনি রাজধানী বা নয়াদিল্লি বা আরো স্পেসিফিকলি যন্তর মন্তর ভিত্তিক আন্দোলন মনে করেন, নাকি সারা দেশে, ভারত যেহেতু অনেক বড় দেশ এবং কাঠামোটাও আলাদা, ফেডারেল কাঠামো যেহেতু, পুরো দেশে এটার প্রভাব আছে আসলে? এটা তো শুরু হয়েছিল যন্তর মন্তরে, এবং দিল্লির একটা, আপনারা যদি জেনে থাকেন, ধরুন যে এই যন্তর মন্তর একটা প্রোটেস্ট সাইট বলা যায়, যে যত যাই হোক না কেন, খানিকটা আমাদের মুক্তাঙ্গনে, হ্যাঁ, যে যাই হোক না কেন সবাই যন্তর মন্তরে যাচ্ছে, এবং ওটা প্রতিদিন ওখানে কিন্তু ওটা মানে প্রতিদিন ওখানে প্রোটেস্ট চলে। হ্যাঁ, যে এটা হোক সেটা হোক, মানে ছোটখাটো থেকে বিশাল কিছু এরকম। হ্যাঁ, তো শুরুর দিকে যার কারণে অনেক সময় বোঝাও যায় না যে এটা কত বড় একটা কিছু, কিন্তু এখন আমরা দেখছি যত ছড়িয়ে গেছে, পশ্চিমবঙ্গেও এখন আছে, কর্ণাটকে আছে, মানে সব জায়গায় এখন চলছে। তো এটা আমার মনে হয় না এখন যে শুধু দিল্লি ভিত্তিক বা যন্তর মন্তর ভিত্তিক থাকবে বা থাকছে, এটা ছড়িয়ে পড়ছে, এবং সেখানেই একটা ইন্টারেস্টিং। কিন্তু আরেকটা জিনিস না বললেই নয়, যে আমি নিজেকে একটু কন্ট্রাডিক্ট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের রিস্ট্রেইন্ট পুলিশের কাছ থেকে, কিন্তু এই রিস্ট্রেইন্ট কিন্তু আমরা আবার নর্থ ইস্টে বা কাশ্মীরে দেখি না। সেখানে তারা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এখানে একটা বৈষম্য কিন্তু আছে, কিন্তু এখানেও আবার একটা ইনস্টিটিউশনাল গল্প আছে, কারণ সেখানে তাদেরকে এই স্পেশাল পাওয়ার্স ইনভোক করে রিপ্রেসিভ হতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কথা আপা একটু মাইন্ড না করলে, অভয় দিলে একটু বলি, অন্তর্বর্তী সরকারের সময়ের কথা মনে পড়ে। আসলে কিন্তু স্পেসিফিকলি গরমের মধ্যে কাকে ঠান্ডা পানি দেওয়া হবে, এটা আপারা কিন্তু না জানতে পারেন, কিন্তু সেটা কিন্তু করা হয়েছে আপা, সেটা কিন্তু করা হয়েছে। শিক্ষকদের গরম পানি আর কাকে ঠান্ডা পানি, এটা কিন্তু আপা করা হয়েছে সেই সময়। ডক্টর মুর্শিদ বলছেন বলে আমার একটু মনে পড়লো, এটা করা হয়েছে, এইটা সেই সময় এটা করা হয়েছে। হাউএভার আমার কাছে মনে হয় যে আমরা আজকে অনুষ্ঠান শেষ করে আপাকে কিছু বলতে চাইছিলেন যে? না, আমি নাবিনের কথাতে একমত, এবং আমি মনে করি যে এটা ছড়িয়ে পড়বে। তবে ভারতে মানে এটা যেহেতু শিক্ষা ব্যবস্থা কেন্দ্রিক, একটু বেশি মানে প্রতিবাদগুলো হচ্ছে।